আসুন, ভয় নেই। দুজন মিলে হাঁটতে থাকে বাগানের ভেতর। রাফেদ তার কাঙ্ক্ষিত গোলাপ গাছটির কাছে যেতেই উৎফুল্ল হয়ে বলে, মেহের দেখ কি সুন্দর গোলাপ ফুটেছে আমার গাছটায়। রাফেদ দুটো গোলাপ ছিঁড়ে এনে মেহেরকে দেয়। আর একটা মহলের দিকে বাড়িয়ে বলে, নতুন ভাবিজানকে গোলাপের শুভেচ্ছা। মহল দাঁড়িয়ে থাকে চুপচাপ, গোলাপটা নিবে কিনা বুঝতে পারে না। মেহের ইশারায় নিতে বললে মহল ভদ্রতার খাতিরে নিয়ে নেয় গোলাপটা। ওপর তলা থেকে শাহেদ দেখতে পায় সবই। সে তার ঘরে জানালায় দাঁড়িয়েছিল এতক্ষণ। হঠাৎ একজন দাসী এসে বলে, ভাবিজান, শাহের ভাইজান আপনাকে ডাক পাঠিয়েছেন, এক্ষুনি নিজের ঘরে যেতে বলেছেন। মহল দাসীর সাথে দ্রুত পা চালিয়ে নিজের ঘরে ঢুকে বসে থাকে। শাহেদ ধপধপ পা ফেলে মহলের ঘরে ঢুকেই দরজা ধারাম করে বন্ধ করে দেয়। মহল ধরপড় করে উঠে দাঁড়ায়। শাহেদ চোখ কটমট করে বলে, বাগানে কেন গিয়েছিলে? কাকে বলে গেছো? শাহের রক্তচক্ষু দেখে মহলের গলা শুকিয়ে যায়। ফাঁকা ঢোক গিলে নিয়ে বলে, আমি একা যাইনি, মেহের আপা ছিল, সে নিয়ে গেছে। শাহের মহলের গোলাপ ধরে থাকা হাতটা নিয়ে শক্ত করে চেপে ধরে বলে, বলেছিলাম না অপরিচিত কোনো পুরুষ মানুষের সাথে কথা বলবে না? হ্যাঁ, বলেছিলাম না আমার কথার অবাধ্য হবে না? মহল শাহের উচ্চস্বরে কথা বলায় আর ধমকের ঠেলায় ভয় চুপসে যায়। চোখ দিয়ে পানি গড়তে থাকে। মহল মিনমিন করে বলে, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। শাহের রাগ আরো খানিকটা বেড়ে যায়। নিচু হয়ে ঝুঁকে মহলের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে বলে, কতবার ভুল হয়, আমি এত মাফ করতে জানি না। গোলাপটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলে, গোলাপ নিয়েছো কেন? মহল চোখ বন্ধ রেখে বলে, নিতে চাইনি, মেহের আপা বলেছিল নিতে, আর উনি নাকি মেহের আপার ভাই, এজন্য। এজন্য? কি জন্য? ওর যা খুশি তাই হোক, তোমার কিছু না। তুমি আমাকে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলবে না, আর চোখ মেলে তাকাবে তো আমি তোমার চোখ তুলে নেব। মনে রেখো, এতদিন আমাকে যতটা কঠিন ভেবে এসেছো, আমি কিন্তু তার থেকেও 1000 গুণ কঠিন। শাহের চলে যায় ঘর ছেড়ে। মহল টলমল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মেঝের দিকে। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে মহলের। দিনাপার কথা মনে পড়ছে মহলের। রাজসভার আসনে শাহেদ তার দাদাজান আর বাবা চাচাদের সাথে আরও এক দফা যুদ্ধ করে ছাদে গিয়ে পায়চারি করতে থাকে। হঠাৎ মহলের কথা মনে হতেই তার খারাপ লাগতে শুরু করে। সকালে মহলের সাথে জঘন্য আচরণ করে আসার পর তার সাথে আর দেখা হয়নি শাহেরের। একা একা এখানে কিভাবে থাকছে, কি করছে, কোনো খোঁজ নেয়নি সারাদিন। মনে মনে নিজেকে খারাপ ভাষায় দুটো গালি দেয় শাহেদ। হাঁটতে থাকে মহলের ঘরের দিকে। মহল ঘরে নেই, পেছনের বারান্দাতেও নেই, জানালা দিয়ে বাগানে উকি দিয়ে কোথাও নেই। শাহের বুকের ভেতর ধরফড় করে ওঠে। শাহের হন্তদন্ত হয়ে ছুটে মেহেরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, ভেতরে আছিস মেহের? মহল আছে তোর সাথে? মেহের বেরিয়ে এসে বলে, শাহের না তো ভাইজান, নিজের ঘরেই আছে হয়তো, ডেকে দিব? জবাব দিয়ে সময় নষ্ট করে না। আবার ছুটতে ছুটতে রোকসানার ঘরে গিয়ে বলে, আম্মা, ভেতরে আসবো? রোকসানা অনুমতি দিলেই শাহের ভেতরে ঢুকে দেখে মহল এখানেও নেই। রোকসানা বলে, কিছু বলতে এসেছো? এখানে বসো, এমন অস্থির হয়ে আছো কেন? কি হয়েছে? শাহের ঘমার্ত মুখমণ্ডল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বলে, কিছু না আম্মা, আসছি। বলে শাহের বেরিয়ে যায়। দাসীদের জেগে জিজ্ঞাসা করাটা ঠিক হবে কিনা বুঝতে পারে না। একবার শবনমের ঘরের দিকে পা বাড়ায় শাহের। শবনম ঘর থেকে বের হচ্ছিল। শাহেরকে দেখে ম্লান হেসে বলে, কেমন আছো সাহেব? শাহের বলে, ভালো। মহল কোথায় আছে বলতে পারো? রন্ধনশালায় আছি। আজকে বড় চাচিমা আর ছোট চাচিমা ওকে কিছু পদ রাঁধতে দিয়েছে। তুমি কি ওকে খুঁজতেই এদিকে এসেছিলে? শাহের জবাব দেয় না। কপাল চুলকিয়ে এদিক ওদিক তাকিয়ে চলে যায় নিজের ঘরে। মহল রন্ধনশালায় ঢুকে বড্ড বিপদে পড়ে যায়। এত বড় ঘরে এত কিছু দেখে সে ঘাবড়ে যায়। এত রকমের রান্না হয় রোজ এখানে। মহল কিছু বুঝতে পারে না। তাকে যে পদগুলো করতে বলা হয়েছে তা সে ঠিকভাবে করতে জানে না। এ পর্যন্ত সে শুধু মাছটা ভেজেছে আর পায়েস করেছে, তাও দাসীরা সাহায্য করেছে হাতে হাতে। মহলের মাথা ঘুরে ওঠে। সে ভয়ে ভয়ে বলে ওঠে, আমি কি এখন ঘরে যেতে পারবো? দাসীরা সকলেই সকলের মুখ চাওয়াচুই করে। একজন দাসী বলে, এটা কেমন কথা? আপনার চলে যাওয়া হলে অবশ্যই যাবেন ভাবিজান, এতে জিজ্ঞেস করার কি আছে? আমাদের অনুমতি নিতে হবে না তো। অন্য এক দাসী বলে ওঠে, আরে যেতে বলছিস কেন? ওনার তো রান্না এখনো শেষই হয়নি। বড় বেগম জানলে বকাবকি করবেন। মহল বড্ড বিপাকে পড়ে যায়। হঠাৎ মেহের এসে বলে, ভাবিজান, আপনি নিজের ঘরে যান, ভাইজান আপনাকে খুঁজছে। মহল চলে যায় নিজের ঘরে।
দেখে শাহের আগে থেকেই বসে আছে সেখানে। শাহেরকে দেখেও মহল না দেখার মতো করে চলে যায় পেছনের বারান্দায়। শাহেরও যায় পেছন পেছন। মহল বলে, আমাকে খুঁজছিলেন? শাহের বলে, হুম। কিছু বলবেন? না, তেমন কিছু না। অনেকক্ষণ দেখিনি, ঘরেও ছিলে না, তাই ভয় পেয়ে গেছিলাম। মহল ঠোঁট দুটো হালকা ফাঁক করে অবাক হওয়ার মতো করে বলে। কেন ভয় পাবেন কেন? শাহের অন্যদিকে দৃষ্টি রেখেই বলে, ঘরেও ছিলে না, আশেপাশের কোথাও ছিলে না, তাহলে ভয় পাবো না? তার উপর সকালে কত খারাপ আচরণ করেছি তোমার সাথে। যদি অভিমান করে বাড়ি ফিরে যাও সেই ভয়ে। মহল ম্লান হাসে, চোখের কোণে পানি চিকচিক করে ওঠে। মলিন কণ্ঠে বলে, ফিরে আর কোথায় যাব? আমার কি নিজের কোনো বাড়িঘর আছে? এমনিতেও অন্যের ঘরে পাড়া দিয়ে বড় হয়েছি। এখন বিয়ে করে স্বামীর ঘর না করে ফিরে যাব, তা কি করে হয়? দুঃখ কষ্ট যাই হোক, মেনে নিয়ে থেকে যেতে হবে। মহলের চোখের কোণে পানি দেখে শাহেরের বুক কেঁপে ওঠে। নিজেকে ভীষণ অপরাধী মনে হয় হয়তো সে মহলকে এখনো কোনো স্নেহ, ভালোবাসা, সম্মানটুকু সঠিকভাবে দিয়ে উঠতে পারেনি। কিন্তু শাহের জানে সে মহলকে দিনের পর দিন নিজের চোখে চোখে আগলে ভালোবেসে গেছে। সেই ভালোবাসাটা কতটা সত্য, কতটা পবিত্র, কতটা গভীর তা মহল জানে না। শাহের আলগোছে কাছে টেনে নেয় মহলকে, আলতো করে চুমু খায় কপালের মাঝে। তার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মহল লজ্জা পেয়ে যায়, মাথা নুইয়ে রাখে বুকের সাথে। শাহের মাথা নুয়ানো মুখটা তুলে ধরে বলে, আজই শেষ, আর বেশি সময় দিতে পারবো না তোমাকে। এবার আমার কক্ষে প্রবেশ করার জন্য প্রস্তুত হন বেগম জান। শেষ রাতের দিকে মেহের আবারও দরজা ধাক্কায় মহল অনায়াসে ঘুম পাড়ছে। মেহের পরপর কয়েকবার ডাকার পর মহল চটপট করে দরজা খুলে দেয়। মেহের আর তার সাথে কিছু দাসী এসেছে দরজার কাছে। মেহের ঘরে প্রবেশ করে বলে, তৈরি হয়ে নিন ভাবিজান, ভাই আপনাকে নিয়ে ঘুরতে বের হবে। মহল ঘুম ঘুম চোখে বলে, কোথায় যাবে এই অন্ধকারে? সম্ভবত বনের ভিতর পাখি শিকার করতে, সাথে আপনাকে নিয়ে ঘুরে আসবে। আর এই পোশাকগুলো আপনার জন্য। আপাতত এগুলো থেকেই আপনার পছন্দ মতো একটা পরে নিন, ভাইজান পাঠিয়েছেন। মেহের বলে। মেহেরা পোশাক আর কিছু খাবার রেখে চলে যায়। মহল পরিপাটি হয়ে এসে দরজা লাগিয়ে পোশাকগুলো একটা একটা করে দেখতে থাকে। সুন্দর নকশা করা মখমলের কিছু গাউন আর জামদানি কিছু শাড়ি, কয়েক রকমের লেহেঙ্গাও রয়েছে। সবগুলো পোশাকই বেশ চমৎকার দেখতে লাগছে। মহল বুঝতে পারে না সে কোনটা পরবে। শাহের রাগ করে ধমকাধমকি করবে যদি তার পছন্দ মতো কিছু না হয় তো। মহল চিন্তায় পড়ে যায়, চুপচাপ বসে থাকে খানিকক্ষণ। মহলের চোখ আটকে যায় শুভ্র রঙের একটা গাউনের দিকে। হাতে তুলে নেড়ে চেড়ে দেখতে থাকে। মাখনের মতো মোলায়েম আর কোমল সেই গাউনটা। মহল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে গাউনটা ধরে দেখে বেশ চমৎকার লাগছে মহলকে দেখতে। মহল লজ্জা পেয়ে যায়। আগে সে কখনো এমন দামি পোশাক আশাক পরেনি, এখন পরতে হচ্ছে বলে কিছুটা সংকোচ লাগছে নিজের কাছে। মহল পরনের শাড়িটা বদলে গাউনটা পরে নেয়। বিশাল লম্বা ছড়ানো গাউনটা মেঝেতে ছড়িয়ে আছে। হাতার কাজটা পুরোটাই ফিনফিনে পাতলা কাপড়ের আবরণ। গলার দুদিকে বেশ নামানো আর কাঁধ অবধি খোলামেলা। হঠাৎ কাঁধ থেকে খুলে পড়ে যাচ্ছে জামার গলা। মহল বিরক্ত হয়ে খুলে ফেলতে চায়, কিন্তু পেছন থেকে কেউ হঠাৎ করে বলে, খুলে ফেলছো কেন? বেশ লাগছে দেখতে। মহল চমকে উঠে পেছনে তাকায়। শাহেরকে দেখে ভড়কে যায় মহল। শাহের চোখ টিপ মারে মহলের দিকে তাকিয়ে, মুখে শয়তানি হাসি নিয়ে এগোতে এগোতে বলে, এভাবে অন্যমনস্ক হয়ে থাকলে চলবে? কে কখন ঘরে ঢুকছে, কে তোমাকে এভাবে দেখছে, একটু তো খেয়াল রাখতে হবে। এত বেখেয়ালি কেন তুমি? মহল যেন লজ্জায় মিশে যায় বাতাসের সাথে। বুকের ওপর হাত রেখে নিজেকে ঢাকার মতো করে বলে, আমি তো দরজা লাগিয়ে দিয়েছিলাম, আপনি ঢুকলেন কিভাবে? শাহের বলে, তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু তুমি ফ্রেশ হতে গিয়েছিলে বলে আমি পিছনের বারান্দায় দাঁড়িয়ে তোমার অপেক্ষা করছি, কিন্তু তুমি এসে আমাকে না দেখেই দরজা বন্ধ করে দিয়ে, তাই আমিও আর বের হতে চাইনি। মহল মুখ ঘুরিয়ে মাথা নুইয়ে থাকে। শাহের সামনে মুখ তুলতে লজ্জা করছে তার। কেমন বেখেয়ালি মহল, আর শাহেরও বা কেমন নির্লজ্জ পুরুষ, মনে মনে বলতে থাকে মহল। শাহের এগিয়ে এসে বলে, দারুণ লাগছে দেখতে আমার বউকে, এটা খুলতে হবে না, থাক। মহল বলে, কিন্তু এটা তো কেমন যেন। শাহের আলগোছে মহলের হাত ধরে নিয়ে বলে, থাকবে তো আমার সাথেই, আর কে দেখবে আমি ছাড়া? চলো, ভোর থাকতে থাকতে বের হতে হবে। মহল গুটি গুটি পা করে এগিয়ে যায় শাহেরের সাথে।
শাহের মহলকে নিয়ে ঘোড়াশালায় ঢুকে পড়ে। সেখানে গিয়ে মহলকে সাদা ধবধবে একটা ঘোড়ার কাছে নিয়ে বলে, এটা তোমার জন্য মহল। আজ থেকে এই দুলালি তোমার, তুমি তার মালকিন। মহল হা হয়ে দেখে সেই সৌন্দর্যে মহিমান্বিত অপরূপ এক মেয়ে ঘোড়াকে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু ভয়ে হাত সরিয়ে নিয়ে বলে, এর নাম বুঝি দুলালি? শাহের মহলের হাতটা নিয়ে দুলালির পিঠে ছুঁয়ে দিতে দিতে বলে, ও আমার অনেক আদরের, যত্নের আর ভীষণ প্রিয়, ঠিক তোমার মতোই। আর এই যে পাশেরটা, এটা আমার বজ্রদূত। খুব জোরে দৌড়াতে পারেও, আর ভীষণ তেজি। মহল বলে, আপনার মতো? শাহের হেসে ফেলে। তারপর বজ্রদূতকে হাত বুলিয়ে পিঠে চুমু খেয়ে ঘোড়াশালা থেকে বের করতে করতে মহলকে বলে, তোমাকে ঘোড়া চালানো শিখাবো অন্য একদিন। আজ বজ্রদূতকে নিয়ে বের হব। শাহের এক লাফে তার ঘোড়াটার পিঠে চড়ে বসে আর মহলকে হাত বাড়িয়ে দিয়ে বলে, এসো। মহল শাহের হাত ধরে আস্তে ধীরে কৌশল করে ঘোড়ার পিঠে শাহেরের পেছনে বসে পড়ে। খানিকটা দূরত্ব বজায় রেখে বসে মহল। শাহের বলে, মহল এভাবে যে বসেছো সারা পথ কিন্তু এভাবেই পাড়ি দিতে হবে, পরে কিন্তু জড়িয়ে ধরতে দেব না, বুঝে শুনে বসো। তবুও ওভাবেই থাকে। শাহের মহলের দুহাত পেছন থেকে টেনে নিয়ে সামনে এনে নিজের বুকের কাছে রাখে। মহল হালকা করে ধরে রাখে শাহেরকে। শাহের ঘোড়ার লাগাম টেনে নিয়ন্ত্রণে রেখে ঘোড়া ছুটতেই মহল ছাপটে পড়ে শাহের পিঠের ওপর। শক্ত করে আষ্টপৃষ্ঠে দুহাতে জড়িয়ে থাকে শাহের বুকে। শাহের মৃদু হাসে, টগবগিয়ে ছুটতে থাকে শাহের বজ্রদূত ঘোড়াটা। ছুটতে ছুটতেই অনেক পথ পাড়ি দিয়ে ঢুকে পড়ে একটা বনের ভেতর। বনের বেশ গভীরে গিয়ে শাহের ঘোড়া থামিয়ে দেয়। কাছে একটা বিশাল সুন্দর বটগাছ দেখতে পাই। শাহের ঘোড়া থেকে নেমে মহলকে বলে নিচের দিকে ঝুঁকে আসতে। মহল ঝুঁকে আসতেই শাহের তার কোমর ধরে আস্তে করে নামিয়ে আনে ঘোড়ার পিঠ থেকে। বটগাছের মোটা একটা শিকড়ের নিচে গিয়ে বসে দুজনে। মহল অপলক দৃষ্টিতে দেখতে থাকে বনের ভেতরকার অদ্ভুত সৌন্দর্য, আর শাহের আনমনা হয় দেখতে থাকে মহলকে। মহলের চুলগুলো আজ ছেড়ে দেওয়া এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে আছে। চুলের কয়েক কাছি সামনে রেখে মহল নিজের লজ্জা রক্ষার প্রাচীর হিসেবে কাজে লাগিয়েছে। শাহের নিজের জায়গা ছেড়ে উঠে নিঃশব্দে মহলের কাছে গিয়ে পিঠ থেকে চুলগুলো সরিয়ে দেয়। সাথে সাথে মহলের ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে যায়। শাহের আঙুল ছোঁয়ায় পিঠের ওপর, তার মুখটা কাছে নিয়ে আলতো করে চুমু খায় সেখানে। মহল ছিটকে দূরে সরে যায়। শাহের দাঁড়িয়ে থাকে সেখানে। কিছু সময় নীরবতা কেটে গিয়ে মহল ঘুরে তাকাতেই দেখে শাহের নেই। মহল ভয় পেয়ে যায়, আশেপাশে চোখ বুলিয়ে খুঁজতে থাকে শাহেরকে। শাহেরকে দেখা যায় না কোথাও। মহল ভয়ে ভয়ে ডাকতে থাকে, কোথায় আপনি? আমার খুব ভয় করছে, দয়া করে বেরিয়ে আসুন। শাহেরের কোনো সারা শব্দ নেই। মহল আবারও কাঁপা কাঁপা গলায় বলে, এমন করবেন না, আমি খুব ভয় পাচ্ছি, বেরিয়ে আসুন। আর এমন করব না, আমি কথা দিচ্ছি। শাহের অন্য আরেকটা বটগাছের পেছন থেকে বেরিয়ে এসে মহলের সামনে দাঁড়িয়ে বলে, কথা দিচ্ছ তাহলে? মহল মাথা নিউইয়ে বলে, জমিদার ভবনে ফিরেই শাহের দেখতে পাই এলিনা আর রেদওয়ানকে। তারা মহলকে দেখতে এসেছে। এলিনা আর রেদওয়ান মহলের ঘরের দরজায় গিয়ে বলে, আসবো মহল? মহল চট করে একটা শাল জড়িয়ে নেয় নিজের শরীরে। এলিনারা ঘরে ঢুকে মহলকে দেখে বেশ খুশি হয়। মিষ্টি হেসে এলিনা বলে, তোমাকে বেশ মিষ্টি লাগছে মহল। কেমন আছো? ভালো, আপনারা কেমন আছেন? ভালো আছি। তোমাকে দেখতে এলাম। বিয়েতে আসতে পারিনি, শাহের বলেছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। মহল তাদের বসতে বলে। আন্তরিকতার খাতিরে জিজ্ঞেস করে বসে, মীর ভাইয়া আসেনি? আপনারা দুজনেই এসেছেন? শাহের ঘরে ঢুকতে গিয়ে শুনে ফেলে কথাটা। মুহূর্তেই চোহাল শক্ত হয়ে আসে তার। এলিনা এক নজর শাহেরের দিকে দেখে মহলকে বলে, ও আসেনি? আসতে চেয়েছিল, কিন্তু একটু শরীর খারাপ, তাই আর কি। শাহের রেদওয়ানের কাঁধে হাত রেখে বলে, তা তোরা বিয়ে করছিস কবে? এভাবে কতদিন জোট বেঁধে ঘুরবি? আর এবার দলিলটা করে নে। করব বন্ধু, খুব শীঘ্রই। রেদওয়ান হেসে বলে। একজন দাসী এসে এলিনা আর রেদওয়ানকে খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। তারা চলে যেতেই শাহের চোখ রাঙিয়ে মহলের দিকে এগিয়ে এসে বলে, কি হয় মীর তোমার? মহল ভয়ে ভয়ে বলে, কিছু না, আপনার বন্ধু হয়। আমার বন্ধু? আমি খোঁজ নেব। তুমি জিজ্ঞেস করার কে? আর ও আসলো কি না আসলো তোমার তাতে কি? ও তোমাকে পছন্দ করে, জানো না? জানি। তাহলে ওর কথা মুখে এনেছো কেন? কতবার বলে দিতে হবে এক কথা? ভুল হয়ে গেছে। শাহের আর কিছু বলে না।
গটগট করে বেরিয়ে যায় ঘর থেকে। মহল হাত কচলাতে কচলাতে গুটিয়ে বসে পড়ে বিছানায়। মনে মনে বকতে থাকে নিজেকে। মহলকে সাথে নিয়ে রোকসানা আর জোবাইদা খান, অমরিয়ান খান এক ঘরে খুঁটি ঘেরে দাঁড়িয়ে আছে। খানের বেগম মহলকে বেশ পছন্দ করেছেন। তার নাতি বউকে তিনি অলংকার উপহার দিয়ে ঘরে এনেছেন, কিন্তু খান একেবারে বেশি দুবার তাকিয়ে দেখেনি মহলকে। থমথমে মুখ করে খান বসে থাকেন তার বিছানায়। মহলকে যেভাবে শেখানো হয়েছিল সেভাবে কৌশল করে মহল খানের কাছে গিয়ে মাথা নুইয়ে বলে, শুনেছি আপনি আমার স্বামীকে সবার থেকে বেশি ভালোবাসেন আর পছন্দ করেন, কিন্তু আমাকে বিয়ে করার জন্য তার উপর রেগে আছেন। দাদাজান, আপনার কাছে আমার অনুরোধ, তার থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। আমি একজন অনাথ, দারিদ্র হওয়াতে আমাকে আপনাদের এত অপছন্দ হবে জানলে আমি সত্যিই এই বিয়ে করতাম না। অনাথ হওয়া কি এতই অপরাধ দাদাজান? খানের মুখভঙ্গি স্বাভাবিক হয় না। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে চেপে রাখে। জোবাইদা মহলের দিকে তাকিয়ে ইশারা দিলে মহল মাথা নাড়িয়ে না বোঝায় সে ভয় পাচ্ছে। আর কিছুই বলতে সাহস হয় না তার। খানকে তার বেগম বলে, এইভাবে মুখ ঘুরিয়ে রাখবেন না। একবার নাতি বউকে দেখুন, এই নিষ্পাপ মেয়েটির মুখ দেখলে আপনি আর এভাবে শক্ত হয়ে থাকতে পারবেন না। কি মিষ্টি মুখখানা। যা দোষ করেছে আপনার নাতি করেছে, এর কি দোষ? অনাথের থেকে মুখ ফিরিয়ে রাখলে উপরওয়ালা আপনার থেকে মুখ ফিরিয়ে রাখবেন। তাছাড়া শাহের তো যা কথা দেওয়ার দিয়েছে এখন অন্তত সব মেনে নেই। খান জোরে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মহলের দিকে তাকিয়ে বলে, বেশ, আমার বয়স এখন শেষের দিকে। আমি আর শেষ সময়ে এসে রেশারেশি ধরে রাখতে পারছি না। বহু বছর ধরে নিজের দাপটে অন্যদের কাবু করে রেখেছি। নিজের কাঁধের ওপর বেশ বোঝা মনে হয় এখন। তাছাড়া শাহেরকে আমি ভীষণ পছন্দ করি, আমার অতি আদরের সে। তাই বলে সব দিক থেকে ছেড়ে দিয়ে তাকে ছন্নছাড়া হতেও দিতে পারি না। তাকে তার দেয়া সব কথাই রাখতে হবে। জমিদার বংশের মান রক্ষা করে চলতে হবে তাকে, তবেই আমি সব মেনে নেব। তুমি এখন আসতে পারো নাথ বউ। রোকসানা সই জোবাইদা আর খান বেগমের মুখে মৃদু হাসির রেখা দেখা যায়। নাতবউ বলায় তারা বুঝতে পারে মহলকে তিনি হয়তোবা মেনে নিয়েছেন, কিন্তু মহলের মুখ চোখ শুকিয়ে যায়। কি কথা দেওয়া আছে, কি এমন জমিদারি কারবার জানতে ইচ্ছে হয় মহলের। তখনই রুমিলার বলা কিছু কথা মনে পড়ে যায় মহলের। মহল ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা চালায়। বারান্দা কক্ষ পার হতে কিছুটা দূর থেকে শবনমকে দেখতে পায় শাহেরের ঘরের সামনে। শাহেরও মাত্রই বের হচ্ছিল। শবনম এগিয়ে যায় শাহেরের সামনে। শাহের শবনমের দিকে না তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, আমার তাড়া আছে শবনম, যা বলবেন একটু জলদি বলতে হবে। শবনম বলে, কিছু কথা বলতাম, একটু সময় দিন। বলেই শাহের হাত ধরে ঢুকে পড়ে শাহেরের ঘরে। শাহের ঝাড়ি মেরে হাত সরিয়ে নিয়ে চলে যেতে চাইলেই শবনম পথ আগলে দাঁড়িয়ে মলিন মুখে বলে, আমার কোথায় খুঁজছিল একটু বলবেন? নূর মহলের থেকে তো আমি কি আমার কোথায় খুঁজছিল একটু বলবেন? নূর মহলের থেকে আমি কি কোনো অংশে কম? এভাবে কেন ঠকালেন আমাকে বলুন? এতদিন ধরে বুকের ভেতর আগলে আপনাকে ভালোবেসে গেছি, এই কি তার মূল্য? শাহের ঝাঁঝালো কণ্ঠে বলে, কে ভালোবাসতে বলেছিল আপনাকে? আমি কি বলেছিলাম? না বলেননি, কিন্তু বারণও তো করেননি। স্বপ্ন দেখিয়েছেন মিছে মিছে। বিয়ে যখন করবেন না তখন রাজি কেন হয়েছিলেন? এটাকে ঠকানো বলে না? প্রতারণা করা বলে না? শাহের নিজের রাগ নিয়ন্ত্রণে এনে বলে, আমি রাজি হইনি বিয়েতে। তাছাড়া এসব নিয়ে মাথা ঘামাতেও চাইনি কখনো। তাই সবার যেমন খুশি আমাকে নিয়ে নির্ধারণ করে গেছে। এখানে আমি ইচ্ছাকৃত কারোর সাথে প্রতারণা করিনি। আপনি দয়া করে সব ভুলে যান, নিজের মতো করে জীবন সাজিয়ে নিন। আপনার জন্য আমার দোয়া থাকবে। শবনম কাঁদতে কাঁদতে বলে, চাই না আপনার দোয়া, আমি আপনাকে চাই। আপনার শর্ত আপনি পূরণ করেছেন নূর মহলকে বিয়ে করে। এখন দাদাজানের দেওয়া কথা রাখতে আমাকে বিয়ে করুন, আমি তাই চাই। আপনিও প্রস্তুত হন খান শাহের ইফতেখার। কথাগুলো বলেই শবনম বের হয়ে আসছিল। সামনেই মহলের সাথে মুখোমুখি হয়ে যায়। মহলকে এক নজর চোখে ঘুরিয়ে দেখে দ্রুত পা চালিয়ে চলে যায় নিজের ঘরে। শাহের পেছনে দাঁড়িয়েছিল। মহলকে দেখে এগিয়ে এসে শান্ত হয়ে বলে, এখানে কি করছিলে? মহল শুকনো মুখে বলে, কিছু না। শাহের বলে, নিজের ঘরে যাও, এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। শুধু আমাকে নিয়ে ভাববে, এটাই তোমার কাজ। বাকি সব আমি সামলে নেব, বুঝলে আমার ছোট্ট বউটা?
ভর সন্ধ্যায় পেছনের বারান্দায় মহল উদাস হয়ে দাঁড়িয়ে আছে। মনটা আজ বেশ ভার লাগছে। দিনাপার কথা মনে পড়ছে মহলের। কি ছিল সে, আর কি হয়ে গেল? কিভাবে সে পার করতো গ্রামের জীবনগুলো? স্কুলের বান্ধবী পারুল আর আয়েশার কথাও মনে পড়ে মহলের। তারা এখন মহলকে ছাড়া একাই স্কুলে যায়, একাই ঘুরে বেড়ায়। মামার কথা মনে হতেই মহলের চোখে পানি এসে ভিড় করে। মহল শাড়ির আঁচলে মুখ মোছে। হঠাৎ তার ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে মেহের, রেনুকা, এলিনার সাথে বেশ কিছু দাসী। সকলের মুখে খুশির ঝলক। মহলের বুক ওঠানামা করতে থাকে সবাইকে দেখে। মহলকে তারা সাজাতে এসেছে ভাবতেই মহল বারবার ঘন ঘন শ্বাস টানে। আজকে রাতটা মহলের জন্য খুশি বিশেষ। মহলকে হাত ধরে নিয়ে আসে এলিনা, বিছানায় বসিয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলে, মেহের মন খারাপ করো পড়ে আছো কেন মহল? তোমার চোখে পানি কেন? আজকে কেউ মন ভারী করে থাকে নাকি? বলে, আজ সব মন খারাপ দূর করে দিবে ভাইজান। সাথে সাথে সবাই হেসে ওঠে। মেহের দাসীদের হাত থেকে এক এক করে সব সামগ্রীগুলো নামিয়ে রাখে বিছানায়। ভারী ভারী অলংকার আর ঝলমলে কিছু পোশাক বের করে মহলকে দেখিয়ে বলে, কেমন ভাবিজান, পছন্দ হয়েছে? এগুলো সব ভাইজানের পছন্দের। মেহের লাল টুকটুকে একটা ভারী কাজের জড়োয়া ঘাগড়া বের করে ঘাড়টা মেলে ধরতে সকলের চোখে ঝিলিক দিয়ে ওঠে। ঘরময় ছড়িয়ে পড়ে ঘাড়টার নিচের পাটি। দুপাট্টা আর ঘাগড়ার পুরোটাই ঝিকমিকে সোনালি জড়ি আর পাথর বসানো নকশা করা। অলংকারের মধ্যে রয়েছে হিরে, মুক্ত আর স্বর্ণের সংমিশ্রণে কিছু গয়না। মেহের একবার সেগুলো সবাইকে নেড়ে চেড়ে দেখায়। তারপর অন্য এক দাসীর হাত থেকে বাটা মেহেন্দি পাতা নিয়ে বলে, নাও, তোমাদের ভিতর থেকে কেউ একজন মেহেন্দিটা পরিয়ে দাও, আমি আলতা পরিয়ে দিচ্ছি। হঠাৎ শবনমের আগমন ঘটে। সে এগিয়ে এসে বলে, আমি দিচ্ছি বলে মুখ চাওয়াচুই করে শবনম মহলের পাশে বসে। নির্দ্বিধায় মহলের হাতকানা নিয়ে তালুর মধ্যে মেহেন্দি বসিয়ে দেয়। মহল পলক না ফেলে এক মনে দেখে যায় শবনমের দিকে। শবনম ম্লান হাসে, চোখের কোণে চিকচিক করে পানি। মহলকে বলে, আজকের রাতটা শুধু হোক। তুমি ভাগ্যবতী নারী, শাহেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও, সুখে রেখো তাকে। মহলের কেন জানি কষ্ট হয় শবনমের জন্য, কিন্তু পরক্ষণে অনুভব করে অন্য কোনো নারীকে নিয়ে শাহেরকে জড়িয়ে সে কিছুই ভাবতে পারবে না। শাহের স্যার শুধু তাকে সে কারোর সাথে ভাগাভাগি করতে পারবে না, কোনোভাবেই না। তা থেকে কষ্ট পেলেও না পেলেও সেটা তার দেখার বিষয় না। যদি তাতে স্বার্থপর আখ্যা দেওয়া হয় তাকে, তবে তাই সই। সন্ধে গড়িয়ে রাতের জ্যোৎস্না আলো ছড়াচ্ছে ভবনের চারিদিকে। আজ আকাশে চাঁদ বেশ পরিষ্কার আর উজ্জ্বল। রাত বাড়ার সাথে সাথে মহলের মনের মধ্যে তোলপাড় বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে মহলকে সাজানো হয়েছে। তাকে লাল ঘাগড়া আর মানানসই কিছু অলংকার পরিধান করিয়ে মাথায় দুপাট্টা খানা মুখ বরাবর নামিয়ে দিয়ে বসিয়ে রেখেছে মেহেররা। কিছু সময় পরে তারা মহলকে তার কাঙ্ক্ষিত স্থানে তাকে পৌঁছে দেবে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে মহল। বুকের ভেতর ধূপধাপ শব্দ করে যাচ্ছে অনবরত। শবনম দরজায় দাঁড়িয়ে আছে। মহলকে দেখে তার কষ্ট হয়। একটু আগে সে শাহেরকে দেখে এসেছে। সেও আজ সেজেছে নতুন রূপে। রাজকীয় সোনালী শেরওয়ানি, গলায় ঝোলানো সূক্ষ্ম চিকচিকে ওড়না বা হাতের আঙুলে হিরের ঝলমলে মূল্যবান আংটি আর জমিদারি নাগরা জুতো জোড়া পায়ে জড়ানো। শাহেরকে আজ চোখ ধাঁধানো সুন্দর লাগছে। আজ অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করছে শাহেরকে। হিংসা হচ্ছে মহলের ভাগ্যকে। দরজায় কড়া নাড়ে জোবাইদা। মেহেরদের বলে, এভাবে আর কতক্ষণ রাখবে মেয়েটাকে তোমরা? ওকে এগিয়ে দিয়ে এসো এবার। রিনা হাসতে হাসতে বলে, দাঁড়ান আন্টি, আর একটু কষ্ট করাবো শাহেরকে। আজ ওর ধৈর্যের পরীক্ষা নিয়ে ছাড়বো। হঠাৎ করে রক্তিমের গলার স্বর শোনা যায়। মহল চমকে ওঠে রক্তিমের আওয়াজ শুনে। দিনার কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, কিন্তু সে এখন তা করতে পারছে না। রক্তিম এসে দরজার বাইরে থেকে বলে, আপনাদের আর কতক্ষণ লাগবে? জলদি করুন, আমাদের মহারাজের মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। রানীকে এবার ছেড়ে দিন। সকলেই হেসে ওঠে রক্তিমের কথায়। রক্তিম গিয়ে শাহেরকে বলে, বন্ধু, আজ তুমি খতম। মহলাপুকে আজ যা লাগছে না। শাহের চোখ রাঙিয়ে রক্তিমের দিকে তাকিয়ে বলে, তুই কি আমার আগে আমার বউকে দেখে এসেছিস? তোর সাহস তো কম না রে। কপালে তোর চরম দুর্ভোগ আছে রক্তিম। দাঁড়া তুই, আমার তরবারিটা কই? আজ তোর শেষ দিন, কাল না হয় দিনার থেকে মাপ চেয়ে নেব। রক্তিম ঘরের পর্দায় আড়াল হতে হতে বলে, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি? আমার বউ থাকতে আমি তোর বউকে দেখতে যাব? দুনিয়ার একমাত্র তোর বউই সুন্দরী, আর আমাদের বউ শাকচুনি। তুই দুই পানি খা তোর বউ। হ্যাঁ, তাই খাবো। সে আমার ব্যক্তিগত বউ। তুই কি ঘর থেকে বের হবি এখন? রক্তিম হাসতে হাসতে বলে, আরে বন্ধু, আজ রাতে এমন মাথা গরম করলে চলবে? মাথা ঠান্ডা কর, তাহলেই তো আসল কাজ।
শাহের চোখ কটমট করে তাকাতেই রক্তিম মুখে আঙুল চেপে বাধ্য ছেলের মতো মিনমিন করে বলে, ঠিক আছে, বের হচ্ছি, শুভ কামনা। মাথায় লম্বা করে দুপাট্টা টেনে মহল আস্তে করে এগিয়ে যায় শাহেরের ঘরের সামনে। পেছন ফিরে এক পলক তাকায় মেহের আর এলিনার দিকে। মেহের দাঁড়িয়ে মিষ্টি করে হেসে ইশারা দিয়ে মহলকে প্রবেশ করতে বলে ঘরে। দরজা ভেরানো ছিল। মহল ধীর পায়ে প্রবেশ করে শাহেরের ঘরে। ঘরে মৃদু আলো আর মৃদু অন্ধকার মিশ্রিত। পুরো ঘর জুড়ে রজনীগন্ধা আর জুঁই ফুলের সুবাস ছড়াচ্ছে। অতিরিক্ত সুগন্ধে মাথা ধরে যায় মহলের। ঘরের বিশাল বড় জানালা দিয়ে বাইরের জ্যোৎস্না ঢুকে পড়ছে মেঝেতে। মহল শাহেরের ঘরটা এক নজর চোখ বোলায়। মৃদু আলো, ফুলের ঘ্রাণ, নিস্তব্ধ রাত আর ঘরে সাজসজ্জা দেখে মহলের কাছে মনে হয় ঘরটা যেন এক স্বপ্নলোক। শাহের হাত দুটো পেছনে মুঠো করে তার ঘরের পেছনের বারান্দায় দাঁড়িয়ে আছে। এক মনে আকাশ দেখছিল সে। মহলকে নিজের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য ঝটকা লাগে বুকে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি রেখা খেলে যায় তার। শাহের এগিয়ে যায় মহলের সামনে। মহল মাথা নুইয়ে হাঁটু মুড়ে বসে পা ছুঁয়ে সালাম করে শাহেরের। উঠে দাঁড়াতে শাহের মহলের ঘোমটাখানা তুলে দিয়ে থুতনি ধরে উঁচিয়ে মিষ্টি করে হেসে বলে, মাশাল্লাহ আমার বেগম। তারপর আলতো করে চুমু খায় কপালের মাঝে। হাত ধরে মহলকে বিছানায় বসিয়ে দিয়ে হাঁটু মুড়ে সে নিচে বসে। মহলের এক পা তার হাঁটুতে রেখে ঝলমলে ছোট্ট একটা বক্স বের করে সেখান থেকে একজোড়া হীরের নুপুর বের করে পরিয়ে দেয় মহলের পায়ে। পরানো শেষ হলে ঠোঁট ছোঁয়ায় পায়ে। মহল কেঁপে ওঠে, চট করে পা সরিয়ে নেয়। শাহের এক ধ্যানে তাকিয়ে থাকে মহলের দিকে। আজ প্রথম দিনের মতোই নতুন করে আবারও মহলের প্রেমে পড়ে যায় শাহের। মহল আর চোখে দেখে শাহেরকে। শাহেরকে আজ অসম্ভব ভালো লাগছে তার কাছে। এই প্রথম তাকে আর স্যার মনে হচ্ছে না, সত্যিকারের একজন জমিদার দেখতে লাগছে। আর নিজেকে মনে হচ্ছে জমিদার বেগম। শাহের হাত ধরে মহলকে বারান্দায় নিয়ে যায়। সেখানে ভরা জ্যোৎস্নার টুইটম্বর আলো উপচে পড়ছে। মহল আকাশপানে তাকিয়ে থাকে চাঁদের দিকে। মনে মনে আল্লাহকে শুকরিয়া জানায়। শাহের তাকিয়ে দেখে মহলকে। মহলের দুপাট্টাখানা খুলে নিজের হাতে পেঁচিয়ে রাখে। মহল কিছু বলে না। শাহের বলে, আজ দুটো চাঁদ একসাথে দেখছি, তবে মাথার উপরে চাঁদটার থেকেও আমার পাশের চাঁদটা বেশি সুন্দর। আর পার্থক্য হলো ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু এই চাঁদটাই নেই। আজ পার্থক্য ঘুচিয়ে দেব। মহল মাথা নুইয়ে রাখে বুকের সাথে। শাহের পেছন থেকে কোমর জড়িয়ে ধরে মহলের। কানে কানে ফিসফিসকে বলে, অনুমতি দিলে অন্যভাবে ছুঁয়ে দেখতে চাই। মহল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর ধূপগানির তাণ্ডব শুরু হয়ে যায়। মহল ঘন ঘন শ্বাস টানে। খানিকক্ষণ স্থির থেকে মাথা নুইয়ে নিচু স্বরে বলে, অনুমতি দেওয়া হলো। শাহের এক মুহূর্ত দেরি করে না। মহলকে চট করে নিজের দিকে ঘুরিয়ে নেয় একটানে। আস্তে পৃষ্ঠে লেপটে নেয় নিজের শক্তপোক্ত বক্ষ মাঝে। মহলের ছোট্ট দেহখানা কুকড়ে আসে নিমিষে। শাহের মহলকে জড়িয়ে পরম শান্তি নিঃশ্বাস ছাড়ে। তারপর আলগোছে কোলের উপর তুলে নিয়ে বিছানায় নামিয়ে দেয়। আলতো করে স্পর্শে ছুঁয়ে দেয়। মহলের তিত্তির করে ওঠে। কাঁপতে থাকা গোলাপি অজর ধরায়। মুখের সামনে ঝুঁকে দুহাতে আলতো করে গাল গলিয়ে দিয়ে চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়। নিচে চোখের পলকেই মহলের কোমল অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয় শাহের। মুখ দাবিয়ে দেয় গলার ভাঁজে ভাঁজে। দুই জোড়া উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়তে থাকে সারা ঘর জুড়ে। মহল চোখ মেলে তাকাতেই যেন ভুলে যায়। বুজে রাখা চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। অদ্ভুত কম্পন সৃষ্টি হয় তার বুকের ভেতর। শরীরের ভর ছেড়ে দিয়ে সে মিশে যায় উন্মুক্ত শাহেরের মাঝে। শবনম শাহেরের ঘর থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়েছে দরজার দিকে। তার মনের ভেতর আজ তুমুল ঝড় বইছে, যে ঝড় সে কোনোভাবেই থামাতে পারছে না। চোখের কোণে অশ্রু জমেছে শবনমের। যে বুকটাই আজ তার থাকার কথা ছিল, যাকে আজকের দিনে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার কথা ছিল, আজ সেখানে সামান্য অতি তুচ্ছ এক নারী এসে শাহেরকে ডুবিয়ে রেখেছে তার মোহে। শবনম উঠে ছাদে চলে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে আর চোখের জল ফেলে। হঠাৎ পেছন থেকে কেউ শবনমের কাঁধে হাত রাখে। শবনম চট করে ঘুরে তাকায়। অদ্ভুতভাবে তাকে জিজ্ঞাসা করে, কে আপনি? এখানে কি? তোমার সাথে কিছু কথা আছে। শবনম বলে, মানে আপনি কি? চলে যান, না হলে কিন্তু চেঁচাবো আমি। দাঁড়াও, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমার কিছু কথা আছে, শুধু তুমি শুনবে, তারপর আমি চলে যাব। শবনম ভয়ে ভয়ে বলে, কি কথা? ভোরবেলা থেকেই জমিদার ভবনের সামনে গ্রামের লোকেদের ভিড় জমতে শুরু করেছে। সবাই বেশ খুশ মেজাজে এক একে জড়ো হচ্ছেন ভবনের বাইরে। নিয়ম অনুযায়ী আজকের দিনে গরিব, অসহায়, দুস্থ লোক সকল ধরনের লোকের মাঝে ফসল আর বস্ত্র বিতরণ হবে। অন্যান্য সময়ের মতো আজ আর শাহজাহান সেখানে প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারবে না।
আজ শাহের নিজ দায়িত্বে এই আয়োজনের ভার নিয়েছেন। তবে প্রতি সময় গ্রামের লোকেদের সকলের মন ভার থাকতো। তাদের নিজেদের ফসল খাজনার দায়ে কোনো না কোনোভাবে ছলচাতুরি করে জমিদার আটকে রেখে দিত, তারপর মাথার উপর দায় চাপিয়ে দিত, আর সারা বছর সেই দায় তারা ভোগ করত। আর নিজেদের প্রস্তুত করা ফসল থেকে জমিদার তাদেরকে বিলিয়ে আবার খুশি করত। কিন্তু শাহের আসার পর সে এমন হতে দেয়নি। ঠিকঠাকভাবে সব দিকে খবর রেখে সে হাত চালাচ্ছে। শাহের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মহলের ঘুম এখনো ছোটেনি। শাহের বুকের উপর পড়ে পড়ে বিভোর ঘুমোচ্ছে সে। শাহের এক মনে দেখছে আর মুচকিয়ে মুচকিয়ে হাসছে। বাইরে লোকের সমাগম দেখে শাহের আলগোছে মহলকে বুকের উপর থেকে সরিয়ে দিয়ে যত্ন সহকারে শুইয়ে দেয়। মহল নড়ে চড়ে ওঠে, পিটপিট করে চোখ খুলে পুরো ঘরে চোখ বোলায়, নিজেকে অস্বাভাবিক অবস্থায় আবিষ্কার করে। লজ্জায় শরীর সহ পুরো মাথাটা ঢেকে ফেলে চাদর নিচে। শাহের গিয়ে আলগোছে চাদর থেকে মুখ সরিয়ে ঠোঁট টিপে হাসি আটকিয়ে বলে, কি হয়েছে? এভাবে আড়াল করার আর কি আছে? বের হয়ে এসো। মহল ঘাপটি মেরে শুয়ে থাকে ওভাবে। শাহের হাত বাড়িয়ে নামাতে সাহায্য করে মহলকে। মহল কুকড়ে যাওয়া অবস্থায় ধীর গতিতে বিছানা ছেড়ে নেমে মেঝেতে পা ফেলতেই ধপ করে পড়ে যায় মেঝেতে। শাহের তৎক্ষণাৎ কোলে তুলে নেয়, বিছানায় গিয়ে আবারও শুইয়ে দেয় মহলকে। আরো খানিকটা আরাম করতে বলে সে চলে যায় তৈরি হতে। শাহের নিচে এসে ভবনের বাইরে সকলের সামনে এগিয়ে গিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে দুহাত পেছনে মুঠো করে রেখে জমিদারি ভঙ্গিতে উঁচু গলায় বলতে থাকে, আমি খান সাহেব ইফতেখার আজ থেকে নতুন জমিদার হিসেবে আপনাদের সকল দায়িত্ব বহন করার প্রতিজ্ঞা করছি। আপনাদের সকল দুর্দিনে আমাকে পাশে পাবেন। আজ থেকে আপনাদের উপর থেকে সকল জমির খাজনা মওকুফ করা হলো, আর নতুন খাজনা ধার্য হিসেবে আগের তুলনায় পরিমাণ 3 ভাগের 1 ভাগ করা হলো। এছাড়া এতদিন যে জুলুম অত্যাচার করে জোরপূর্বক আপনাদের থেকে অবৈধভাবে ফসল ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি মূল্য বিনিময় করে তার সব পরিশোধ করে দেব নিজ দায়িত্বে। এতদিন মহাজনের কাছ থেকে আপনারা যে কঠিন শর্তের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে এসেছেন, ফলে আপনাদের সর্বহারা হতে হয়েছে, এখন থেকে তা আর হতে দেওয়া হবে না। বাদবাকি সমস্যার সমাধানগুলাও আস্তে আস্তে হবে। এবার আমি আপনাদের মাঝে কিছু উপহার বিলিয়ে দিতে চাই। কোলের মুখে শাহের নামে জয়ধ্বনি শুরু হয়ে যায়। মহল সবাই বেশ উৎফুল্ল হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরে। খুশিতে কেঁদে কেঁদে এগিয়ে অনেকেই শাহের পা ছুঁয়ে সালাম করে। শাহের নিজেও বেশ খুশ মেজাজে বিতরণ করতে থাকে উপহার। শাহের চাচা শাহজামান এগিয়ে এসে খান অমরিয়ানকে বলে, দেখেছেন বাবা, আপনার নাতির ব্যাককল্পনা দেখুন, এভাবে নাকি সে জমিদারি ধরে রাখবে। ওর বয়স কম, এখনো এসব কিছু বোঝে না, তাই এমন ভালো মানুষই দেখাচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না, ওকে সাবধান করতে হবে। খান অমরিয়ান বললেন, ওকে ওর দায়িত্ব পালন করতে দাও, বাকিটা তোমরা সামলে নেবে। মহল জানালার ধারে দাঁড়িয়ে ভবনের নিচে কার্যক্রম দেখে যাচ্ছিল। লাল টুকটুকে জামদানি একটা শাড়ি পরেছে সে, লম্বা ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে পিঠের ওপর। হঠাৎ নিঃশব্দে শাহের ঘরে ঢুকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে মহলের। চুলগুলো সরিয়ে দিয়ে বিন্দু বিন্দু পানি জমা পিঠখানায় ঠোঁট ছুঁইয়ে দিয়ে বলে, এখন কি একটু ভালো লাগছে? মহল নিচু স্বরে বলে, শাহের মহলকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে অধর জোড়ায় আলতো ঠোঁট ছুঁয়ে বলে, অতিথি শালায় তোমার জন্য একজন অপেক্ষা করছে। মহল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, শাহের বলে, বলবো, তার আগে আমাকে নিজে থেকে একটা। মহল বুঝতে পেরে মুখ ঘুরিয়ে ফেলে। শাহের আবারও মহলকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কি হলো, পাবো না? মহল বলে, আগে বলুন কে অপেক্ষা করছে? তোমার দিনাপা। দিনা এসেছে, বুঝেছ? রক্তিম নিয়ে এসেছে। মহলের চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে, উৎফুল্ল হয়ে বলে, নিয়ে চলুন, এখনই যাব আমি। শাহের খপ করে মহলের হাতটা টেনে ধরে বলে, আগে নিজের কথা রাখো, তারপর যেতে দেব। মহল দাঁত দিয়ে নখ কেটে মাথা নিচু করে বলে, রাতে। শাহের শয়তানি হেসে বলে, ঠিক আছে, মনে থাকে যেন, ভুলে গেলে কিন্তু রক্ষে নেই। মহল আজ শখের বসে জমিদার বাড়ি স্নান ঘাটে নেমেছে, মূলত সকলের জোড়াজুড়িতে। সাথে মেহের, রেণুকা, এলিনা আর দিনাও আছে। মহল স্নান ঘাটের রোদের মতো ঝকঝকে পানিতে গা ভেজাচ্ছে। শবনম দাঁড়িয়ে আছে দূরে, তারও ইচ্ছে করছিল ওদের সাথে পানিতে নামতে, কিন্তু সে মহলের কারণে নামছে না।
রেনুকা উঠে গিয়ে জোর করে শবনমকে পানিতে নামাতে নামাতে বলে, এসো না, আমাদের সাথে অনেক মজা হবে। শবনম অনিচ্ছা সত্ত্বেও নেমে পড়ে। মহলকে দেখে তার গা জ্বলে যাচ্ছে। মহল দিনার সাথে মন খুলে হেসে মজা করছিল। আজ এতদিন পরে মহলকে এমন সুখে দেখে দিনার বেশ ভালো লাগছে। মহলেরও দিনাকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা কেটে গেছে। দিনা আর রক্তিমের বিষয়টা মিটমাট হয়ে গেছে মহলের বিয়ের পরপরই। মেহের মজার ছলে মহলকে বলে, আজ ভাবিজানকে বেশ খুশি মনে হচ্ছে। শায়ের ভাইজানকেও দেখলাম, মন মেজাজ বেশ উৎফুল্ল। কাহিনী কি ভাবি? মহলের হাসি থেমে যায়। কাচুমাচু দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে থাকে নিজ মনে। মহলের দিকে বেশ ভালোভাবে পরখ করে শবনম। পানিতে মহলের পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে, শরীরে ঠিকভাবে ধরে রাখতে পারছে না। মহলের ক্ষত চিহ্নিত অঙ্গ প্রত্যঙ্গের দিকে দৃষ্টি যেতেই তার চোখ জ্বলে ওঠে। শবনমের বুকের ভেতর নতুন করে যেন আরও একবার ঝড় শুরু হয়ে যায়। শাহেরের দেওয়া ভালোবাসার চিহ্ন মহলের শরীর জুড়ে ছেয়ে আছে, আর শবনম তা দেখে চোখ বুজে সহ্য করে যাচ্ছে। মহলের প্রতি ভীষণ রাগ জন্মায় শবনমে। সে বারবার চলে যেতে চেয়েছে, কিন্তু শাহেরকে পাওয়ার মিথ্যে আশা বুকে রেখে তাকে ফেলে যেতে মন বাধা দিচ্ছে শবনমে। গোসল শেষ করে সকলেই উঠে আসে ঘাট থেকে। শরীরে চাদরে ঢেকে নিয়ে পা বাড়ায় ভবনের উদ্দেশ্যে। মহল সবার শেষে আস্তে ধীরে উঠতে গিয়ে পা পিছলে আবার পড়ে যায় পানিতে। হঠাৎ করে পড়ে যাওয়ায় নাক মুখে পানি ঢুকে জোরে জোরে কাশতে থাকে। পুকুরের গভীরতা বেশি হওয়ায় মহল অনেকটাই ডুবে যাওয়ার মতো হয়ে পড়ে। পুরো শরীর জুড়ে ব্যথা থাকার কারণে সাঁতার কাটতে কষ্ট হয় তার। মেহেরা সবাই ভয় পেয়ে যায়, দৌড়ে এগিয়ে যায় মহলের কাছে। খানিকটা দূরে শাহের, রক্তিম আর রেদোয়ান দাঁড়িয়ে ছিল। ভবন ঘুরে দেখছিল তারা। হঠাৎ এমন ঘটনা চোখে পড়ে যায় শাহেরের। সে এক দৌড়ে ছুটে এসে পানিতে লাফ দিয়ে নেমে মহলকে কোলের উপর তুলে এক হাত পানি আগলে ধীরে ধীরে উঠতে আসে। শাহেরকে গলা ঝরিয়ে শক্ত করে ধরে আছে মহল। জোরে জোরে কাশছে, চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। শাহের মহলকে কোলে রেখে তার শাড়িটা দিয়ে ভালো করে পেঁচিয়ে ঢেকে নেয়। মেহেরদের দিকে এগিয়ে যায়। ভীষণ ঝোরে একটা ধমক দিয়ে মেহেরকে বলে, পুকুরে নামিয়েছিস কেন ওকে? এখনই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমি না দেখলে কি করতি তোরা? একটাও তো সাঁতার জানিস না। মেহের ভয়ে ভয়ে মাথা নিচু করে বলে, ভুল হয়ে গেছে ভাইজান। ভাবিজান সাঁতার জানে জেনেই আমি তাকে নামতে বলেছিলাম। শাহের আর কিছু বলে না, সোজা নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরে। মহলকে নিয়ে সোজা শুইয়ে দেয় বিছানায়। মহল এখনো ফুক ফুক করে কেসেই যাচ্ছে। শাহের ধমক দিয়ে বলে, একটাও শব্দ না, কাশি চেপে রাখবে একদম। কার অনুমতিতে পুকুরে নেমেছিলে? অসুস্থ জেনেও নেমেছ কোন সাহসে? এতটুকু বুদ্ধি শুদ্ধিও হয়নি? হ্যাঁ, কি হয়ে যেত এখনই? মহল হাত দিয়ে মুখ চেপে ধরে কাশি আটকানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। শাহের তোয়ালে এনে মাথা মুছিয়ে দিতে দিতে বলে, মহলের মুখ থেকে হাতটা সরিয়ে বলে, মরে যাবে তো। আজব, চেপে রাখতে বলেছি বলে তাই করতে হবে? বোকা কোথাকার। শাহের আলমারি থেকে একটা শুকনো কাপড় বের করে মহলের কাছে দিতেই মহল ছো মেরে কাপড়টা শাহের হাত থেকে নিয়ে নেয়। শাহের হা হয়ে বলে, কি হলো এটা? আমি পরে নিতে পারবো, আপনি যান। শাহের চোখ রাঙিয়ে মহলের থেকে শাড়িটা ছো মেরে নিয়ে বলে, আমার ঘর আর আমাকেই বের করে দিচ্ছ? যাব না। আর শাড়ি এভাবে কেড়ে নিয়েও লাভ নেই, আমি পরিয়ে দেব। উঠে এসো। মহল চুপচাপ বসে থাকে, নড়ে চড়ে না। শাহের মহলকে টেনে ধরে দাঁড় করিয়ে দেয় মেঝেতে। পরনের ভেজা কাপড়খানা বদলে দিতে গেলেই মহল দুহাতে চোখ মুখ ঢেকে রাখে চাপ দিয়ে। শাহের কোমর থেকে ভেজা কাপড় সরিয়ে আনতে আনতে বলে, সব সময় এত জোরাজোরি কিন্তু বরদাস্ত করব না। আমার এসবে দ্রুত অভ্যস্ত হয়ে নাও, না হলে কিন্তু। মহল হাত দুটো নামিয়ে ফেলে মুখ থেকে। শাহের ঠোঁট কামড়ে হেসে একটানে কাছে নিয়ে এসে ঠোঁট ডুবিয়ে দেয় তার ভেজা অধর চোরাই। সাজবেলা ভবনের ছাদে এক প্রান্তে আড্ডা জমেছে রেণুকাদের। দাসীরা মহলকে নিয়ে গেছে সেখানে। শাহের, রক্তিমরা ছাদের অন্য প্রান্তে বসে নিজেরাও গল্প জুড়ে দিয়েছে। আজকাল শাহেরের মেজাজ খুব প্রফুল্ল থাকায় সে বাল্যকালের মতো বন্ধু বান্ধব নিয়ে মজা মশকরায় মন বসিয়েছে। জমিদার ভবনও এখন যেন আস্তে আস্তে সব পুরনো সংস্কৃতি ভেঙে আধুনিক হয়ে উঠেছে শাহেরের ছোঁয়ায়। সকলেই এত আনন্দ করছে, কিন্তু মেহের নেই। শাহের একবার রেণুকাকে ডেকে জিজ্ঞেস করে মেহেরের কথা। রেণুকা বলে মেহের নিজের ঘরে আছে, তার মন ভালো নেই। শাহের আন্দাজ করতে পারে তার আদরের অতি স্নেহের ছোট বোনটির মন খারাপ হয়েছে তার ধমক খাওয়ার পরে। শাহের মেহেরের ঘরের দরজার সামনে গিয়ে কেসে বলে, মেহু আছিস? মেহেরের মন খারাপ দূর হয়ে যায়। শাহের যখন খুব আদর করে ডাকে তখন মেহেরকে মেহু বলে। মেহের ঘরে শুয়েছিল। শাহেরের ডাকে সে জলদি করে উঠে বলে, এসো ভাইজান। তোর ঘরটা ভূতের ঘরের মতো কেন রে? আলো কম, তোকে তো দেখতেই পাচ্ছি না।
কোথায় তুই? মেহের শাহেরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু শাহেরের মস্করাতে মেহের বলে, আমি কোথায় ভাইজান? বুঝতে পারছি না, এত অন্ধকার কেন? হেসে ওঠে দুজনেই। শাহের মাথায় হাত বুলিয়ে বলে, রাগ করেছিস? না ভাইজান, কিন্তু নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি যদি জানতাম এমন হবে তাহলে ভাবিকে। থাক, হয়েছে, এখন ছাদে চল, মহল অপেক্ষা করছে তোর জন্য। মেহের বলে, ভাইজান তুমি কত ভালোবাসো ভাবিজানকে, কিন্তু শবনমকে নিয়ে তোমার সাথে আজ দাদাজানের ঘরে বড় চাচা আর বাবা বিয়ের কথা তুলেছে। শবনমকে বিয়ে করো না ভাইজান, ভাবি খুব কষ্ট পাবে, সে নিজেও তোমাকে খুব ভালোবাসে। শাহের দীর্ঘশ্বাস ছাড়ে, দুশ্চিন্তার ছাপ কপালের মধ্যে জেগে ওঠে। কিভাবে সব ঠিক করবে বুঝতে পারে না। সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই মহলকে ডেকে এক দাসী বলে, বড় বেগম যান তাকে ভবনের পেছনে শালবাগানে যেতে বলেছে, সেখানে একটা ঔষধি কাজ পাওয়া যায়, তা এনে রস করে বড় বেগমের পায়ে মালিশ করতে হবে। মহল বলে সে রাতে কিভাবে একা যাবে শালবাগানে। দাসী বলে তার সাথে যাবে সে। মহল দ্বিধাদ্বন্দ্ব করে রাজি হতে চায় না, একবার শাহেরকে জানিয়ে যেতে চায়, কিন্তু শাহের ছিল না, সে রাজসভার আসনে সকলের সাথে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। দাসী বলে এটা নাকি মহলকে করতে বলা হয়েছে, বড় বেগম আদেশ করেছেন। মহল পাঁচালায় যাওয়ার জন্য দাসীর সাথে ভবন পার হয়ে ঢুকে পড়ে শালবনে, হাতে একটা বড় মোমবাতি। মহল কিছু একটা ভেতরে এগিয়ে গিয়ে দাসীর দিকে তাকাতেই দাসী, আমার খুব ভয় করছে, ফিরে চলুন, সকালে আসবো। ধমকে উঠে বলে, রাতে নিতে হবে, সকালের নিয়ম নেই। মহল ভয়ে ভয়ে পা টিপে এগোতে থাকে। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, নিরিবিলি শালবন বাগান, পায়ের নিচে শুকনো শুকনো পাতায় মরমরে আওয়াজ হচ্ছে। মহল পেছন ফিরে তাকিয়ে দেখে দাসী নেই। মহল ভয়ে চিৎকার দিয়ে ওঠে। হঠাৎ কেউ একজন মহলের হাত টেনে নিয়ে যেতে থাকে বনের ভেতরটায়। মহল সর্বশক্তি খাটিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। হঠাৎ শালবাগানের মাঝখানে গিয়ে মহলকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই মানুষটি। লম্বা মতন এক পুরুষ মানুষ, মুখে ওড়না চেপে ঢেকে রাখা হয়েছে তার মুখ। মহলের দিকে এগিয়ে গিয়ে বড় একটা রামদা বের করে, মহলের গলায় ধরে লোকটা। মহল জোরে জোরে কাঁদতে থাকে, বলে, কে আপনি? আমাকে কেন মেরে ফেলতে চান? ছেড়ে দিন আমাকে, দয়া করে ছেড়ে দিন। মহল কাকুতি মিনতি করতে থাকে লোকটার পায়ে পড়ে, কিন্তু লোকটা মহলের দিকে ঝুঁকে বলে, তোর স্বামীকে মারতে চাই, কিন্তু অনেক চেষ্টা করেও পারছি না। খবর পেয়েছি একমাত্র তুই নাকি তোর স্বামী প্রাণ ভমরা, তাই আজ তোকে শেষ করে ওকে ঘায়ল করব, তারপর আস্তে করে প্রাণটা নিয়ে নেব তোর স্বামীর। মহল ভয়ে ছিটকে যায়, চোখ বড় বড় করে ভয়ার্তভাবে তাকিয়ে বলে, এমন করবেন না, হাত জোর করছি, ওনার কোনো ক্ষতি করবেন না, দয়া করুন। কি করেছে সে, তার সাজা আমাকে দিন, কিন্তু তাকে ক্ষমা করে দিন। মহল আবার জোরে জোরে চিল্লাতে শুরু করে। লোকটা মহলের মুখ চেপে ধরে, শব্দ করবি তো এক কোপে কলাটা নামিয়ে দেব। তোকে মারার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কিছুই করার নেই, তোকে মারাতে খুব কষ্ট হচ্ছে, বুঝেছিস? এত সুন্দর তুই, তা তো জানতাম না। যাবি আমার সাথে? বলেই লোকটা মহলের বুকের ওপর ঝুঁকে কুদৃষ্টিতে দেখতে থাকে। মহল ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্ধকারে দৌড়াতে শুরু করে এলোমেলো ভাবে। পেছন পেছন দৌড়াতে থাকে সেই লোকটিও। শাহের রাজসভার আসন থেকে বের হয়ে শবনমের ঘরের সামনে দাঁড়িয়ে বলে, ভেতরে আসতে পারি? ভেতর থেকে শবনম বলে ওঠে, আসুন, কিছু বলতে এসেছেন? শাহের বলে, হ্যাঁ, সোজা কথা বলতে এসেছি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বাবা আর দাদাজানকেও বলে এসেছি আমি বিবাহিত একজন পুরুষ, আর আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তাকে নিয়ে থাকতে চাই সারা জীবন। অন্য কোনো নারীর প্রয়োজন বোধ আমি মনে করি না, আর কখনো করবও না। আশা করি এরপর আপনারা আর এ বিষয়ে কথা বলবেন না, আর যত দ্রুত সম্ভব আপনি চলে যান নিজের বাড়িতে। বলেই শাহের ঘর থেকে বের হতেই দৌড়ে আসে রেণুকা। সে হাঁপাতে হাঁপাতে বলে, ভাইজান, একটু আগে ভাবিজানকে শালবনের দিকে ঢুকতে দেখা গেছে এক দাসীর সাথে। চাচিজান নাকি বলেছেন ওষুধি গাছ আনতে, কিন্তু চাচিজান বলছেন সে বলেনি এমন কিছুই। যে দাসীর সাথে যেতে দেখা গেছে সেও আর ভবনে আসেনি। আমি তোমাকে বলতে চেয়ে তখন থেকে, কিন্তু তুমি রাজসভার আসনে ছিলে বলে অপেক্ষা করছিলাম। সোনা দৌড়ে এসে বলে, আমি তো এমন কিছুই বলিনি কোনো দাসীকে। তাহলে শায়দ তুমি একবার যাবে ওই দিকটায়? গলা শুকিয়ে যায় শাহেরের, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, বুকের ভেতর ধকধক শুরু হয়। শবনমের দিকে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দৌড়ে যায় শালবনের ভেতর। মহলকে শুইয়ে রাখা হয়েছে বিছানার মধ্যিখানে, পাশে বসে আছে শাহের সহ অন্য সকলে। মহলের জ্ঞান নেই, পুরো শরীর রক্তাক্ত অবশ, গলায় হালকা কেটে গেছে,
বাহাতের মাঝ বরাবর অনেকখানি কেটে রক্ত ঝরছে সেখান থেকে। শাড়ির আঁচল রক্তে ভেজা, কপালের একপাশে হালকা ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। শাহের মলিন মুখে মহলের হাতের আঙুল ধরে চুমু খায়। চোখের কোণে পানি জমে আছে তার। বুকের ভেতরে তোলপাড় এখনো থামেনি। বারবার চেষ্টা করেও মহলের জ্ঞান ফেরাতে পারছে না সে। চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে শাহের। মহলের জ্ঞান না ফেরা অবধি কোনোভাবেই মন শান্ত হচ্ছে না তার। শাহের হাত মুঠো করে জোরে একটা আঘাত করে জানালার কপাটে। সকলেই ভয় পেয়ে যায়। চোখ দুটো গনগনে আগুনের ন্যায় জ্বলছে তার। রাগে ক্ষোভে সে তছনছ করে ফেলতে চাইছে জমিদার বাড়ির সাথে সম্পৃক্ত সমস্ত কিছু। শাহের আবার মহলের কাছে এসে বসে। মহলের গালে হাত রেখে বলে, মহল, তাকাও একবার, দেখো এদিকে মহল। পাশ থেকে রোকসানা বলে ওঠে, এত অস্থির হয়ে পড়ো না সাহেব, তেমন তো কোনো ক্ষতি হয়নি, এটাই শুক্রিয়া। তার আগেই তুমি ওকে পেয়েছিলে, এখন উঠে এসো ওর কাছ থেকে, ডাক্তারকে দেখতে দাও, উনি বাইরে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। আর যত দ্রুত সম্ভব মেহেরকে খুঁজে বের করার ব্যবস্থা করো। শাহের উঠে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলে, আমি সব দিকে লোক লাগিয়েছি আম্মা, সব রকমের চেষ্টা চালানো হচ্ছে ওকে খুঁজতে। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি চাচি আর রেণুকাকে ধৈর্য ধরতে বলুন, ওকে আমি খুঁজে আনবো যেভাবেই হোক। বলেই শাহের তার চাচা শাহজামান ঘরে পা বাড়ায়। হুড়মুড় করে ঘরে ঢুকে শাহজামানকে টেনে এনে পাঞ্জাবির কলার ধরে বলে, লজ্জা করে না আপনার এমন কুকর্ম চালাতে? আমার ক্ষতি করতে গিয়ে আপনি কত বড় বিপদ ডেকে এনেছেন নিজের মেয়ের। যদি মেহেরকে খুঁজে পাওয়া না যায় আর মহল সুস্থ না হয়ে ওঠে, তাহলে আপনাকে আমি জানে মেরে ফেলবো চাচা যান। শাহজামান হালকা কাপা গলায় চেঁচিয়ে বলেন, সাবধানে কথা বলো শাহের, সীমা অতিক্রম করো না, উল্টোপাল্টা কথা বন্ধ করো। আমি এসব কিছুই জানি না। আমাকে কিসের ভিত্তিতে জড়াচ্ছ এখানে? কি প্রমাণ আছে এর? শাহের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলে, প্রমাণ আছে বলেই বলছি, শুধু মহল সুস্থ হয়ে উঠুক আর মেহেরকে খুঁজে পাই, তারপর আপনার সব কুকীর্তি বের করব আমি। শাহের বেরিয়ে যায় হন্তদন্ত হয়ে। বিকাল থেকে জমিদার ভবনে আসর ঘরে নর্তকীদের আয়োজন শুরু হয়ে যায়। কিন্তু মেহেরের দুশ্চিন্তায় আজ ভবনের কোনো পুরুষের দিকে সেদিকে মন নেই। শাহের রাগ যেন বাড়তে থাকে সব কাণ্ড দেখে। একদিকে দুশ্চিন্তা, আরেকদিকে সমস্ত কুকর্ম দেখে শাহের মাথা খারাপ হয়ে যায়। রাগে ফোঁসফোঁস করতে থাকে শাহের। ছাদের উপর দাঁড়িয়ে পায়চারি করতে করতে কি সব চিন্তা করছিল সে। হঠাৎ শবনম ছাদে উঠে শাহের পাশে দাঁড়ায়। শবনমের পরনে আজ লাল রঙা মসলিন শাড়ি, খোলা চুল, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। শবনম গা ঘেঁষে দাঁড়ায় শাহেরের। শাহের বিরক্ত হয় আর রাগ মিশ্রিত মুখে বলে, আসর ঘরে যাওয়ার শখ জেগেছে মনে হচ্ছে। বলে সে ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে শবনমের দিকে। শাহের হন হন করে চলে আসতে যায় ছাদ ছেড়ে। তখনই শবনম ছো মেরে শাহেরের হাতটা টেনে ধরে কাকুতি মিনতি করে বলে, যাবেন না দয়া করে, জানি আপনার মন মেজাজ ঠিক নেই, আমাকে একটু সুযোগ দিন আপনার কাছে আসার, চোখে ভরিয়ে দিব আপনাকে। শাহের চোলা শক্ত করে ভ্রু কুচকে গমগমে কণ্ঠে বলে, খবরদার এই ভুল করতে যাবেন না, তাহলে আমার সর্বোচ্চ খারাপ রূপটা দেখবেন। ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না, আবারও সাবধান করে দিলাম। নূর মহলকে ছাড়তে হবে না আপনার, আর আমাকেও বিয়ে করতে হবে না, শুধু আপনার কাছে নিজের প্রয়োজনে রেখে দিন শাহের। বলেই শাহেরকে জাপটে ধরে। বুকের ভেতর মুখ দাবিয়ে দেয় শবনম। শাহের ঝাড়ি মেরে শবনমকে ছাড়িয়ে দিয়ে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় শবনমের গালে। তারপর গর্জে উঠে বলে, শালি, তুই এতদিনে এই চিনেছিস আমাকে? আমাকে কি তোর চরিত্রহীন পুরুষ মনে হয় রে? চল, তোর যৌবনের সব খায়েশ আজ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বলেই শাহের টানতে টানতে শবনমকে নিয়ে আসে। আসর ঘরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। শবনম মুখ চেপে কাঁদতে থাকে। কিছুক্ষণ আগেই মহলের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকে সে ভয়ে কুঁকড়ে যাচ্ছে আর বারবার মেহেরের কথা বলে বলে কান্না করছে। শাহের এদিক সেদিক খোঁজ করেও মেহেরের খোঁজ এখনো আনতে পারেনি। দুশ্চিন্তায় তার মাথা কাজ করছে না। মহলের কাছে গিয়ে শাহের আস্তে ধীরে সব জানতে চাইলে মহল কাল রাতের
সব ঘটনা খুলে বলে। মহল যখন দৌড়াতে শুরু করে তখন ওই লোকটা মহলকে ধরে ফেলে, টেনে নিয়ে যেতে থাকে গভীর অন্ধকারে আরো দূরে। কিন্তু হঠাৎ মেহের মহলকে বনের ভিতরে যেতে দেখে, আর তখন সে ছাদে ছিল। তার সন্দেহ হয়, মহলকে দাসীদের সাথে বনে ঢুকতে দেখে বিপদের আঁচ পেয়ে মেহের অনুসরণ করে নিজেও ঢুকে পড়ে শালবনের ভেতর। শাহেরকে এসে ডাকতে পারেনি, কারণ শাহের রাজসভায় ছিল বলে। মেহের মোমবাতি হাতে মহলকে খুঁজতে খুঁজতে চিল্লাতে থাকে মহলের নাম করে। হঠাৎ মহলকে ওই লোকটা টানতে দেখে মেহের দৌড়ে গিয়ে মহলকে ছাড়ানোর চেষ্টা করে, আর জোরে জোরে চিল্লাতে থাকে। ধস্তাধস্তি শুরু হয়ে যায় তিনজনের মাঝে। হঠাৎ করে এই লোকটা রামদা দিয়ে মহলকে কোপ দিতে গেলেই মেহের তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সাথে সাথেই মেহেরের কাঁধে বসে যায় কোপ। পেছন থেকে আরো একজন এসে মেহেরের মাথায় শক্ত একটা লাঠি বাড়ি দিলেই মেহের লুটিয়ে পড়ে যায় মাটিতে। মহল গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। মহলকেও ধাক্কা মেরে ফেলে দেয় লোকটা। মহলের মাথা গিয়ে বাড়ি খায় গাছের সাথে। অমনি মহল মাটিতে পড়ে যায়। তার পরপরই শাহেরের আওয়াজ টের পেয়ে মহলকে ফেলেই দৌড়ে পালিয়ে যায় লোক দুটো। শাহের গিয়ে মহলকে কোলে তুলতে মহল নিভু নিভু চোখে আর প্রচন্ড ভয়ার্থের স্বরে আস্তে করে বলে, মেহেরাপা। পুরো কথাটা শেষ না করে মহল হাত পা ছেড়ে অচেতন হয়ে থাকে শাহেরের বুকে। শাহের এদিক সেদিন তন্ন তন্ন করে খুঁজে মেহেরকে আর পায় না। মহলের বয়ান শোনায় সকলেই ভয় পেয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে একে অপরের দিকে। রেণুকা আর জোবাইদা হাউমাউ করে কাঁদতে থাকে মেহেরের জন্য। রেণুকা তেড়ে এসে মহলকে শাসিয়ে বলে, তোমার জন্য সব হয়েছে। তোমাকে রক্ষা করতে গিয়ে মেহেরের আজ এই দশা। কে জানে কি হয়েছে ওর সাথে, কোথায় আছে এখন কে জানে। যদি আমার বোনের কিছু হয় তাহলে তোমাকে খুন করে ফেলবো মহল। শাহের ক্ষেপে রেণুকার দিকে উল্টে তেড়ে গিয়ে বলে, সাবধানে কথা বল রেণুকা, সম্পর্কে তোর ভাবিসে মেপে কথা বলবি তার সাথে, না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওকে দোষ দেওয়ার আগে নিজের বাপকে গিয়ে ধর, তার জন্যই সব হয়েছে। সবাই ভীষণ অবাক হয়ে যায় শাহেরের কথায়। শাহেরকে সবাই জিজ্ঞেস করলে সে বলে সব বলবে, কিন্তু তার আগে মেহেরকে খুঁজে আনতে হবে। শাহের বের হতে নিলে মহল হাত ধরে আস্তে করে বলে, শুনুন, ওখানে যে দুজন লোক ছিল তাদের মাঝে একজনকে খুব পরিচিত মনে হচ্ছিল। তার মুখটাও ঢাকা ছিল, কিন্তু তবুও বেশ পরিচিত লাগছিল। কণ্ঠস্বর চেনা মনে হচ্ছিল। শাহের মহলের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে কেমন পরিচিত? মহল থেমে থেমে উত্তর দেয়, শাহের আপনার বন্ধুর মতো, মীর ভাইয়ের মতো লাগছিল। চোয়াল শক্ত হয়ে যায়, চোখের মাঝে যেন অগ্নিশিখা জ্বলে ওঠে। সাপের মতো ফোঁস করে বলে, ও কিছু করেছে তোমার সাথে? ছুঁয়েছে তোমাকে? বলো। মহল ভয়ে কাঁদতে কাঁদতে বলে, চেষ্টা করেছিল অনেক, কিন্তু আমি দৌড়াতে শুরু করি, আমাকে ধরতে পারেনি। যখন ধরেছিল তার আগেই আপনার উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। শাহের উঠে দাঁড়িয়ে দরজায় কষে একটা লাথি মেরে চিৎকার করে ওঠে রাগের ঠেলায়, মীরের বাচ্চা, মাগির পেটের নষ্ট বীজ, তোর মতো কীটের দাঁত আমি ভেঙে দেব শুয়োরের বাচ্চা। একবার তুই বেঁচে গেছিস আমার হাত থেকে, তোর বিশেষ অঙ্গ হারানোর জন্য এবার প্রস্তুত হ জানোয়ার। মহল সহ উপস্থিত সকলেই আটকে ওঠে শাহেরের গর্জনে। শাহের ধপাধপ পা ফেলে অস্ত্রাগার থেকে কাঠের এক বাক্স খুলে সেখান থেকে বিশাল বড় একটা রামদা বের করে হন হন করে চলে যায় বাইরে। দিনা মহলের পাশেই ছিল, তার কান চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মহল যেতে দেয়নি। দিনা এসে মহলের পাশে বসে বলে, মীর, ছেলেটা এর আগে তোর ক্ষতি করতে চেয়েছিল। আমাদের যেদিন বিয়ে হয় শাহের ভাইয়ের বাড়িতে ছিলাম সেদিন। শাহের ভাইয়ের বন্ধুরা সেদিন সাক্ষী হিসাবে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। শুধু মীর এসেছিল গভীর রাতে, তুই বারান্দায় শুয়েছিলি। মীর তোর কাছে যেতে চেষ্টা করেছিল খারাপ উদ্দেশ্য নিয়ে। সেদিন শাহের ভাই ওকে শিমুলতলা নিয়ে গিয়ে ইচ্ছে মতো উত্তমাধম দিয়েছিল, মারতে মারতে মেরেই ফেলেছিল প্রায়। রক্তিম জানালা দিয়ে দেখে দৌড়ে গিয়ে ওকে ছাড়িয়ে নেয় শাহের ভাইয়ের হাত থেকে। শাহের ভাইয়ের রাগে মীরের চোখে প্রচণ্ড আঘাত করেছিল, রক্ত ঝরছিল মীরের চোখ দিয়ে। শুনেছি এক চোখে বেশ কিছু অংশ নষ্ট হয়ে গেছে তার। খুব কষ্টে সেদিন রক্তিম বাঁচিয়ে দিয়েছিল মীরকে। জমিদার ভবনে আজ যেন পূর্ণিমার চাঁদ মুছে গিয়ে হঠাৎ কালো মেঘে ছেয়ে গেছে। বাড়ির প্রতিটি দেওয়াল যেন কাঁদছে, বাতাস যেন একটাই নাম কেবল আর্তনাদ করে যাচ্ছে, মেহের মেহের। কিন্তু মেহের নেই। তার স্নিগ্ধ ফুলের মতো দেহখানা রক্তাক্ত নিথর হয়ে পড়ে আছে ভবনের বাইরে সবুজ ঘাসের ওপর। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন জমিদার বাড়ির সকলের হৃদয়ে তীরের মতো বেঁধে গিয়ে রক্তক্ষরণ করিয়ে যাচ্ছে ক্রমাগত। চিরশান্ত ঘুমে ঢলে পড়া মেহের যেন আজ নিয়ে গেছে সকলের প্রাণের স্পন্দন। তার রক্তমাখা নিতর দেহ দেখে মনে হয় স্বর্গেও আজ এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মেহের নেই, এই অমুক সত্যটা যেন প্রতিটা নিঃশ্বাসে শ্বাসরোধ করে যাচ্ছে। মেহের দেহের পাশে সকলে ঘিরে
দাঁড়িয়ে আছে, আর্তনাদ করে যাচ্ছে। জোবাইদা রেণুকা বুক চাপড়ে কেঁদে যাচ্ছে মেহেরকে বুকে জড়িয়ে। মহল মাটিতে বসে হাউমাউ করে কেঁদে চলেছে অবিরাম। পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শাহের, তার চোখে প্রতিশোধের আগুন আর এক ফোঁটা বেদনার নোনা জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। শাহের তার চাচা শাহজামানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, চোখ দিয়ে যেন জ্বালিয়ে দিচ্ছে তাকে। শাহজামান দূরে দাঁড়িয়ে শুকনো মুখ করে। একটু পরে শাহের পাঠানো লোকগুলো ফিরে আসে মীর আর সাথে ওই লোকটাকে ধরে নিয়ে শাহেরের পায়ের সামনে এনে ফেলে দেয় তাদের। শাহের প্রথমে মীরকে টেনে তুলে নাক বরাবর দুটো ঘুষি দিতে নাক ফেটে রক্ত ঝরতে থাকে মীরের। তারপর অন্য লোকটাকে কষে লাথি মারতে মারতে বলে, রাজবীর তোর নাম না? জমিদার হতে চেয়েছিলি, নরপিশাচ তুই। মেহের তোর সৎবোন হলেও তোর বোন তো হয়। তুই কিভাবে পারলি এই নিষ্পাপ মেয়েটির প্রাণ কেড়ে নিতে? অভিশপ্ত জানোয়ার, নর্দমার কীট, তোকে কেটে আমি কুকুরকে দিয়ে খাওয়াবো। বলেই শাহের নাকে মুখে আঘাত করতে থাকে রাজবীরের। তারপর রামদা নিয়ে রাজবীরের গলা চালাতে গেলে রাজবীর বলে ওঠে, সব দোষ আমার চাচার, শাহের ইফতেখার। আমি জমিদার হতে চাইনি, উনি আমাকে লোভ দেখে এ বাড়িতে এনেছে। বহুদিন ধরে তোমাকে শেষ করতে চাইছে। আমি নজরে নজরে রাখছিলাম তোমাকে, কিন্তু সুযোগ কেউ পাইনি। শবনমকে নিজের দলে নিতে চেয়েছিলাম, কিন্তু শবনম তোমার ক্ষতি চায়নি বলে সে দলে আসেনি। তোমার বউকে ভুলিয়ে শালবনে নিয়ে যাওয়া সব তোমার চাচার সাজানো পরিকল্পনা। তোমার বাবার পরে তোমার চাচার বসতে চেয়েছিল জমিদার আসনে, কিন্তু তোমার দাদা বংশের বাতি বানিয়ে তোমাকে বসিয়ে দিল সেই আসনে। এই জন্য শাহজামান তোমাকে শেষ করতে চেয়েছিল। আমি তার অবৈধ সন্তান, সে কখনো আমাকে মেনে নেয়নি, কিন্তু আমাকে প্রয়োজনে কাজে লাগাতে চেয়েছিল, লোভে ফেলেছিল আমাকে, যাতে তোকে শেষ করে আমি ফিরে আসি এ বাড়িতে নিজের অধিকার নিয়ে। তারপর আসন গ্রহণ করি আমি, আর সেই সুযোগটায় কাজে লাগিয়ে তোমার চাচা সব জমিদারি, রাজত্ব সব কিছু ভোগ করতে চেয়েছিল। খান অমরিয়ান, শাহজাহান সহ উপস্থিত সকলেই ভীষণ অবাক হয়ে যায় রাজবীরের কথা শুনে। শাহের রাজবীরের অন্ডকোষ বরাবর লাথি দিয়ে বলে, জমিদারি আসন আমি তোর ভেতর দিয়ে ঢুকিয়ে দেব কুত্তার বাচ্চা। তুই বিনিময়ে আমার বোনকে ফিরিয়ে দে। ওকে মারলি কেন? আমাকে ঘায়েল করতে তুই মহলকে ধরেছিস বুঝলাম, কিন্তু মেহের তো তোর বোন হয়, ওকে কেন মারলি বল? রাজবীর ভয়ে ভয়ে বলে, আমি মেহেরকে মারতে চাইনি। তোমার বউ যখন চেঁচাচ্ছিল আমি ওকে কোপ বসাতে গিয়েছিলাম, তখনই মেয়ের বাধা দেয়, আর সাথে সাথেই মেয়ের গায়ে কোপ বসে যায়, কিন্তু ওর তখনও কিছু হয়নি। তোর বন্ধু মীর ওর মাথায় শক্ত লোহা দিয়ে বাড়ি দিতেই মেহের মরে যায়। শুধু তাই না, মীর তোমার বউয়ের দিকে হাত বাড়িয়েছিল। এর আগেও কয়েকবার ওর ঘরের দরজা কোড়া নেড়েছে। তখন থেকেই তোমার চাচা তার সাথে হাত মেলায়। শাহের মাথায় আগুন ধরে যায়। রাজবীরকে ছেড়ে সে মীরকে ধরে এলোপাথারি মারতে শুরু করে, বরাবর অন্ডকোষে লাথি মারতে থাকে আর অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। মীর পায়ে ধরে মাপ চায় শাহেরের। মহলের কাছে গিয়ে পা ধরে বলে, আপু মাফ করে দাও, শাহেরকে বলো আমাকে মাফ করতে, ভুল করেছি আমি। মহল, এবারের মতো মাফ করে দাও দয়া করে, জীবনে আর এমন ভুল করব না। শাহের আবারও মীরকে টেনে তুলে থাপড়াতে থাপড়াতে বলে, তোর জীবন থাকতে তো করবি, তোর লজ্জা হয় না? আবার তুই আমার বউয়ের পায়ে হাত দিস। শয়তান, তোকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবেন না। তোকে মাফ করলে আমার বোনের আত্মা আমাকে অভিশাপ দেবে। বলেই শাহের মীরকে টেনে দাঁড় করিয়ে রামদা দিয়ে মীরের বুকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে মীর লুটিয়ে পড়ে মাটিতে। এরপর রাজবীরের কাছে গিয়েও তাকেও সেভাবেই কোপাতে শুরু করে। রাজবীরের প্রাণ নিভু নিভু হয়ে এলে ভবনের বাকি অন্য সবাই গিয়ে শাহেরকে থামতে বলে, জোর করে শাহেরকে বাধা দিতে থাকে, এমন খ্যাপামি বন্ধ করতে বলে। শাহের এবার তার চাচার উদ্দেশ্যে এগিয়ে আসতেই দেখে পালিয়ে গেছে। লোক পাঠিয়ে দেয় তাকে ধরে আনতে। মেহের মারা গেছে আজ প্রায় 2 মাস হতে চলেছে। এর মাঝে জমিদার বাড়ির নিয়মকানুনেও অনেকটা পরিবর্তন এসেছে, সবই শাহেরের জন্য। শাহেরের চাচা শাহজামানকে এখনো খুঁজে পাওয়া যায়নি কোথাও। রেণুকার বিয়ে ঠিক হয়েছে রাফেদের সাথে, 2 দিন পরেই তার বিয়ে। শাহের তার ছোট চাচা
মেঘরাজকে ফিরিয়ে এনেছে ভবনে। মেঘরাজকেও বিয়ে দিয়ে সে তার স্বাভাবিক জীবনে সাজিয়ে দিতে চেষ্টা করছে। এদিকে মহল পুরোপুরি একা হয়ে পড়েছে জমিদার ভবনে। সারাদিন একাই কাটায়, ভালো লাগে না তার। পুরো জমিদার ভবন জুড়ে সে মেহেরকে খুঁজে বেড়ায়। এখানে মেহের ছিল তার একমাত্র সঙ্গীর মতো। তবে রেণুকা আর মহলের সাথে খারাপ আচরণ করে না। সেও চুপচাপ হয়ে গেছে মেহেরের চলে যাওয়ায়। নিজের পিতার এমন জঘন্য কর্মের জন্য তাদেরও মন মিশে গেছে তার প্রতি। শাহের মন দিয়ে গ্রামের লোকের দেখভাল করছে, তাদের বিপদে আপদে অবদান রাখছে। আসর ঘরের নারী দেহ ব্যবসা ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করেছে। শাহের এই 1.5-2 মাসে বেশ কিছু দিকে পরিবর্তন এনেছে বহু কষ্টে আর প্রচেষ্টায়। মহল নিজের ঘরের পেছন বারান্দায় দাঁড়িয়েছিল আনমনা হয়ে। শাহের ঘরে ঢুকে মহলকে দেখতে না পেয়ে নিঃশব্দে বারান্দায় চলে যায়। মহলকে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় কাছে। পেছন থেকে মহলের শাড়ি ভেদ করে পেটে হাত দিয়ে রেখে জড়িয়ে ধরে শাহেরকে। মহল চুপচাপ দাঁড়িয়ে থাকে ওভাবে। শাহের পেটে হাত বুলিয়ে গলায় মুখ দাবিয়ে নেশাগ্রস্ত স্বরে বলে, কি হয়েছে আমার বউটার? এমন উদাস কেন? মন খারাপ? মহল উত্তর দেয় না। শাহের নিজের দিকে মহলকে ঘুরিয়ে নিয়ে থুতনি ধরে উঁচু করে এবার বিচলিত হয়ে বলে, চোখ ভেজা কেন মহল? কি হয়েছে? শরীর খারাপ লাগছে আবার? কথা বলো। এই মহল। মহল বিড়বিড় করে বলে, না কিছু হয়নি। মেহের আপার কথা খুব মনে পড়ছে। একা একা থাকতে খুব খারাপ লাগে। আপনিও সারাদিন এদিক সেদিক ব্যস্ত থাকেন। শাহের বুঝতে পারে মহলের মন। সে আলতো করে মহলের গালে হাত বুলিয়ে বলে, কি করব বলো? আমারও তো ইচ্ছে করে সারাক্ষণ আমার বউটার কাছে কাছে থাকতে। বর্তমানে খুব ব্যস্ত আছি, সব দিকে একটু গুছিয়ে নিতে চাইছি। আমার পরিকল্পনাটা অন্যরকম। সময় হলে বুঝতে পারবে। আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তোমাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে চাই তোমাকে নিয়ে। শাহের কথায় মহলের কোনো হেলদোল নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্যমনস্ক হয়ে। শাহের মহলের কাঁধে হাত রেখে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি হলো? কিছু বলছো না যে? এত প্রশ্ন করার অভ্যেস তোমার? এখন কোনো কথা নেই মুখে? বুঝতে পেরেছি। কি করলে তোমার মন ভালো হবে? মহল এবার মুখ খোলে। কি করলে আপনি জানেন? জানি, আদর করলে, তাই তো? মহল লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয় আর বলে, ধ্যাৎ, আপনি কেমন যেন সবসময় একটা কথাই মুখে, আদর ছাড়া কি? শাহের বলে ওঠে, আমি তো এমনই, তুমি জানো না বুঝি? আর আমি ভুল কিছু বলেছি কি? এটাই করতে হবে। কারণ হলো এই যে সব সময় তুমি একা থাকো, তোমার ভালো লাগে না, আমিও সারাক্ষণ বাইরে থাকি, এর জন্য আদর করে তোমাকে আমি একটা ছোট্ট পরী উপহার দিতে চাই, যাকে নিয়ে তুমি সময় কাটাবে, তাকে আগলে রাখবে সব সময়। তোমার তাকে নিয়েই সারাদিন কেটে যাবে। কি বলো, ভালো হবে না? মহল কিছুটা সময় নেয় শাহেরের কথার মানে বুঝতে। তারপর কিছু একটা ভেবে লজ্জায় দুহাতে মুখ ঢাকে। শাহের দুটো হাত সরিয়ে দিয়ে বলে, তোমার গ্রামে যাবে ঘুরতে? মহলের উদাস হয়ে থাকা মনটা যেন নিমেষেই ফুরফুরে হয়ে যায়। অতি আগ্রহী হয়ে মাথা ঝাঁকিয়ে বলে, নিয়ে যাবেন? শাহের ছোট্ট ছানার মতো করে বুককে টেনে নেয় মহলকে। মাথায় চুলের ভাঁজে হাত বুলিয়ে বলে, যাব। তাতে যদি আমার বউটার মন ভালো হয় অবশ্যই যাব। কাল সকালেই যাব, কিন্তু দ্রুতই ফিরে আসবো, কেমন? রেণুকার বিয়ের অনেক কাজ পড়ে আছে, সব দিকে আমারই সামাল দিতে হবে। মহল শাহের বুকের ভেতর থেকে মাথা উঁচিয়ে বলে, অসম্ভব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো নাকি? দুদিন কেন, একবেলাও পারবো না। তাছাড়া তুমি চোখের আড়াল হলে আমার দম বন্ধ লাগে, ভয় হয়, অস্থির হয়ে পড়ি আমি। মহল বিড়বিড় করে বলে, এত ভালোবাসেন? বাসি, নিজের থেকেও বেশি। যদি বলো ভালোবাসার প্রমাণ দিতে, এখনই দিতে পারি। কি করে দেবেন? দেব? তুমি যেভাবে বলবে, এখনই একটা ছুরি এনে নিজের বুকে চালিয়ে বুকের ভেতর থেকে কলিজাটা বের করে তোমার হাতে তুলে দেব। দেখতে চাও? মহল চট করে শাহের ঠোঁটের ওপর নিজের আঙুল চেপে ধরে মুখ ভার করে বলে, এইসব কথা আর কখনো বলবেন না, আমার ভয় হয়।
কোনো প্রমাণ দিতে হবে না আপনার, আমি আপনাকে হারাতে পারবো না। এমন কথা বললে আমি নিজেই আপনার আগে চলে যাব, দেখবেন। শাহের মহলের আঙুলে আলতো কামড়ে দিয়ে বলে, ঠিক আছে, এই কানে ধরলাম, আর কখনো বলবো না। ভুল হয়ে গেছে, মাফ করে দিন। মহল কিছুক্ষণ থমথমে মুখ করে তাকিয়ে থাকে, ফিক করে হেসে দেয়। শাহেরও সাথে সাথে হাসতে থাকে। জমিদার ভবন থেকে আজ অনেক দিন পর মহল কিছু দাসীর সাথে গ্রামে ঘুরতে বেরিয়েছে। এতগুলো দিন সে জমিদার ভবনের আঙিনা ব্যতীত মূল প্রবেশদ্বার অবধিও যেতে পারেনি। শাহেরের কড়া নিষেধাজ্ঞা ছিল, তাই শাহের বলেছিল খুব সাবধানে চলাফেরা করতে, আর ভুলেও কখনো ভবনের আশেপাশে একা বের না হতে। মহলও এতদিন সেভাবেই চলেছে, কিন্তু আজ দাসীরা গ্রামে তাদের বাড়ি ঘুরতে যাবে বলে সাথে মহলকেও নিয়ে যাচ্ছে গ্রাম দেখাতে। মহলের সাথে তাদের এখন বেশ ভাব হয়েছে। মহল আগ্রহ নিয়ে যেতে চেয়েছে তাদের সাথে, তাই দাসীরাও আর বারণ করেনি। শাহের সাথে দুটো প্রহরীকে পাঠিয়ে দিয়েছে, যারা মহলকে পাহারা দিয়ে রাখবে সব সময়। দাসীদের সাথে তাদের গ্রামে পৌঁছানোর পর সেখানে বড় একটা ঝিলের ধারে যায় পা ভেজাতে। ঝিলের পানিতে নেমে ছলাৎ ছলাৎ করে জলকেলি খেলে সবার সাথে। প্রহরীদের বলে দূরে চলে যেতে, দরকার হলে তাদের ডেকে নেবে নিজেই। প্রহরী দুটো চলে যায় সেখান থেকে। খানিকটা দূরে গিয়ে গাছের নিচে বসে থাকে। মহল বেশ কিছুক্ষণ জলকেলি খেলে উঠে যায় দাসীদের সাথে। যাওয়ার পথে হঠাৎ করে কুৎসিত মোটা কালো মতো দুটো লোক এসে পথ আগলায় মহলের। মহল চমকে উঠে বলে, কারা আপনারা? লোক দুটো সাথে সাথে বলে ওঠে, তোর জম। মহল ভয় পেয়ে যায়। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আবারও লোক দুটো হাত দিয়ে বাধা দেয় মহলকে। মহল ভয়ে ভয়ে বলে, এমন করছেন কেন? কি চান? যেতে দিন। লোক দুটো বলে, তোকে চাই, আমাদের সাথে যেতে হবে তোর, চল। বলেই তারা মহলকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। দাসীরা লোক দুটোর সামনে হাত জোর করে বলে, ছেড়ে দিন বেগমকে। আপনারা কারা? তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোক দুটো দাসী দুটোকে কষে থাপ্পড় দিতেই তারা পড়ে যায়, আবারও হাত জোর করতেই থাকে। তখন লোক দুটো এক এক করে দাসীর দুটো তলপেটে লাথি ফেলে দেয়। মহল চিৎকার করতে থাকে সামনে, বারবার অনুরোধ করে বলে, ছেড়ে দিন। কি করেছি আমি? কোথায় নিয়ে যাচ্ছেন? তুই কিছু করিসনি, করেছে তোর স্বামী। আর তোর অপরাধ হলো তোকে বাঁচাতে গিয়ে আমাদের সর্দারের মেয়ের প্রাণ চলে গেছে, তাই তোকেও এর শাস্তি পেতে হবে হাড়ে হাড়ে। লোক দুটো বলে। মহল ভয়ে চুপসে যায়, গলা দিয়ে আওয়াজ বের হয় না। সর্দার বলতে তারা কাকে বোঝাচ্ছে মহল আন্দাজ করতে পারে, কারণ তাকে বাঁচাতে গিয়ে মেহেরের প্রাণ গেছে। তাহলে মেহেরের পিতা শাহজামানই তাদের সর্দার। মহল কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু মহলকে তারা টেনে হিচড়ে নিয়ে যায় জঙ্গলের দিকে। মহলের সাথে আসা প্রহরীরা দেখতে পেয়ে লাঠি হাতে এগিয়ে যায়। তারা মহলকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায় সবার। মহল সুযোগ বুঝে দৌড়াতে শুরু করে। শয়তান লোকগুলোর ভেতর থেকে একজন মহলকে পেছন থেকে লাঠি ছোড়ে। মহলের মাথায় আঘাত লেগে মহল তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়। প্রহরী দুটো অন্য লোকটাকে মারতে থাকে ইচ্ছা মতো, কিন্তু অপর লোকটা মহলের কাছে গিয়ে মহলের পেটে পাড়া দিয়ে চেপে ধরে। মহল চিৎকার করে ওঠে। এক হাতে দুলো তুলে লোকটার চোখে ছুঁড়ে মারতেই লোকটা চোখ মুখ ডলতে শুরু করে মহলকে ছেড়ে। মহল আবারও দৌড়ানোর চেষ্টা করলে লোকটা আবার টেনে ধরে মহলের চুলের মুঠি, আবার টানতে টানতে নিয়ে যায়। প্রহরী একটা আহত হয়ে পড়ে থাকে, অপরজন কোনো রকমে পালিয়ে যায় শাহেরকে খবর দেওয়ার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর দৌড়ে গিয়ে মোটা সোটা প্রহরীটা হাঁপিয়ে ওঠে। কিছু দূরে শাহের বেশ কিছু লোকের সাথে গুরুত্বপূর্ণ সভাতে ব্যস্ত ছিল। প্রহরীর ওপর নজর পড়তে শাহের দৌড়ে আসে লোকজনের মাঝ থেকে। শাহের এসে উৎকণ্ঠা হয়ে প্রহরীকে বলে, কি হয়েছে শ্যাম, এভাবে দৌড়ে আসছো কেন? মহল ঠিক আছে তো? প্রহরী ভয়ে ভয়ে বলে, ক্ষমা করবেন, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বেগমজানকে রক্ষা করতে পারিনি। তাকে ধরে নিয়ে গেছে আপনার চাচা জানের লোকজন। শাহের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাগের চোটে প্রহরীকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, তোমাদের মতো এমন শক্তিশালী প্রহরীকে আমি এজন্য পাঠিয়েছিলাম। কি করে এসেছো তোমরা? হ্যাঁ, কোথায় নিয়ে গেছে মহলকে জানো? তাড়াতাড়ি বলো। প্রহরী বলে, জানি, নবাবগঞ্জের পাশের গ্রামের ভাটাপাড়ার পূর্ব দিকের জঙ্গলে। হয়তো জঙ্গল পার হয়ে নৌকা ধরবে। শাহের আর এক মুহূর্ত দেরি করে না, প্রাণপণে দৌড়াতে শুরু করে। পেছনে আসে প্রহরী শ্যামও। পথের একটা ঘোড়ার গাড়ি দেখতে পায়। শাহের চট করে উঠে পড়ে সেটাতে, তারপর দ্রুত চলতে থাকে সেই জঙ্গলের উদ্দেশ্যে। মহলকে চোখ বেঁধে নৌকায় তোলা হয়েছে। নৌকায় মহলকে ঘিরে 7-8 জন লোক দাঁড়িয়ে আছে। ছাড়ার সময় শাহের এসে পৌঁছায় ঘাটে।
শাহের ঘাটে দাঁড়িয়ে মহলকে এমন অবস্থায় দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে নৌকা ছেড়ে দেওয়া হয়। নৌকার মাঝ থেকে শাহজামান বেরিয়ে আসে। মহলের কাছাকাছি দাঁড়িয়ে মহলের শরীর থেকে গন্ধ শুকে নেয়। তা দেখে শাহের মাথায় আগুন ধরে যায়। শাহজামানের নাম ধরে শাহের গর্জন করতে থাকে সমানে। কিছুটা দূরে অন্য একটা ছোট ডিঙি নৌকা বাধা দেখে শাহের সেদিকে গিয়ে নৌকাটা খুলে তার সাথে প্রহরী শ্যামকে বলে, নৌকা চালাতে জানো? দ্রুত বলো। শ্যাম পানসে মুখে বলে, পারি না মালিক। শাহের গলা চেপে ধরে শ্যামের দুটো গালি দিয়ে বসিয়ে রাখে। শাহেরের ইচ্ছে করছে এটাকে লাথি দিয়ে নদীতে ফেলে দিতে, কিন্তু সে করে না। এতগুলো লোকের সাথে একা শাহের মহলকে নিয়ে যুদ্ধ করতে গেলে মহলের ক্ষতি হয়ে যেতে কতক্ষণ, তাই সে প্রয়োজন হিসেবে এটাকে সাথে রেখেছে। শাহের নিজেই বৈঠা দিয়ে এলোপাথারি বাইতে শুরু করে নৌকা। অনেকটা দূরে চলে যায় মহলের বড় নৌকাটা। নৌকাটা গিয়ে থামে অন্য একটা জঙ্গলের কাছে। সেখানে একটা আধা ভাঙা জীর্ণ শীর্ণ ভবনের ভেতর নিয়ে যাওয়া হয় মহলকে। মহল তখনও কেঁদে কেঁদে অনুনয় করে যাচ্ছিল। শাহেরের পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। জঙ্গলে ঢুকে সেই ভাঙা ভবনের দিকে ঢোকার আগে কিছু শক্ত দেখে লাঠি খুঁজে নেয় শাহের। তারপর সাবধানে পা ফেলে ঢুকে পড়ে ভবনের ভেতর। শাহের ঢুকতে একটা লোক পেছন থেকে বাড়ি দেয় লাঠি দিয়ে শাহেরের পিঠে। শাহের ঘুরে ওঠে, লোকটার বুক বরাবর লাথি দিয়ে ফেলে দেয়। শাহজামান বেরিয়ে এসে শাহেরের সামনে দাঁড়িয়ে বলে, খুব পাখা গজিয়েছে তোমার শাহের, আজ তোমার পাখা আমি ছেঁটে ফেলবো। অনেক চেষ্টা করেছি এতদিন, আজ পেয়েছি তোমাকে। শাহের তেরে গিয়ে গর্জন করে বলে, আমিও আজ তোমাকে পেয়েছি অভিশপ্ত কুকুর। এতদিন আমিও তোমাকে কম খুঁজিনি। তোমার সময় আজ শেষ। শাহজামান ইশারা দিতে একটা লোক মহলকে টেনে এনে শাহেরের সামনে দাঁড় করিয়ে দেয়। চোখের বাঁধন খুলে দিতে মহল ছুটে এসে শাহেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জোরে জোরে। শাহের দুহাতে আগলে নিয়ে মহলের চোখে মুখে চুমু খায়। শাহজামান আবারও ইশারা দিতেই লোক দুটো মহলকে টেনে সরিয়ে আনে। এদিকে শাহেরকেও টেনে ধরে রাখে বাকি লোকগুলো। মহল চিৎকার করে কাঁদতে থাকে। শাহজামান এগিয়ে এসে শাহেরকে বলে, শোনো শাহের, তোমাকে ছেড়ে দেব একটা শর্তে। তোমার দাদা খান আরিয়ান যে সমস্ত সয় সম্পত্তি, জমিদার রাজত্ব, অর্থ সম্পদ তোমার নামে করে দিয়ে গেছেন, তা এখন তুমি আমাকে কাগজে কলমে লিখে দিয়ে এখান থেকে চলে যাবে। ব্যাস এটুকুই। কষ্ট করতে হবে তোমাকে। এর জন্য এত সংঘর্ষ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আর যদি তা না করো তো তোমাকে শেষ করে কিভাবে কি করতে হয় তা আমার জানা আছে। শাহেরের রাগে চোয়াল শক্ত করে বলে, তুমি আমাকে কি শেষ করবে? তোমার প্রাণ যাবে তো আমার হাতেই। সাহস থাকলে তোমার পোষা কুকুরদের বলো আমার হাত ছেড়ে দিতে। শাহজামান লোকগুলোকে আরো একবার ইশারা করতেই তারা দুমদাম করে শাহেরকে আঘাত করতে শুরু করে। শাহের আর শ্যাম তাদেরকে পাল্টা আঘাত শুরু করে দেয়। সামান্য সংঘর্ষ শেষ করে শাহজামান বলে, ব্যাস তোমার তেজ দেখানো শেষ হয়েছে শাহের। বুঝতে পেরেছি ছোটবেলা থেকেই তুমি ভালোই লড়াই করাটা আয়ত্ত করে নিয়েছিলে। বেশ ভালো। এবার এই কাগজগুলোতে সব আমার নামে লিখে দিয়ে তোমার বউকে রেখে চলে যাও। তোমাকে ছাড়লেও ওকে আমি ছাড়বো না। ওর জন্য আমার মেয়েরকে আমি হারিয়েছি। ধরো এগুলো। শাহের কাগজগুলো হাতে নিয়ে মুচড়িয়ে ফেলে দিতে দিতে বলে, দাদা জান, তোমাদের একটাকেও মানুষ করতে পারিনি। এটা তার চরম ব্যর্থতা। তোমাদের এমন পশুর মতো স্বভাব আর ভবিষ্যৎ তিনি ঠিকই টের পেয়েছিল, তাই তো নিজের ভুলের সমাধান ঘটিয়েছে আমাকে জমিদারি আসনে বসিয়ে। তোমাদের হাতে সব ছেড়ে দিলে ধ্বংস হয়ে যেত সব। কতগুলো মানুষের জীবন তোমরা নষ্ট করেছো, প্রাণ নিয়েছো, জুলুম করেছো। সেগুলোর হিসেব আমি দিতে শুরু করলে শেষ হবে না। অর্থ সম্পদও কম ভোগ করণী কৌশলে। আর কি চাও? বেশি কথা বাড়িও না, আর মহলকে ছেড়ে দাও। বলেই শাহের মহলের দিকে এগোতে গেলে লোকগুলো শাহেরকে এলোপাথারি মারতে শুরু করে। শক্ত একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করতেই রক্ত ছুটে আসে শাহেরের মাথা চুইয়ে। শাহের এক হাতে মাথা চেপে ধরে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে। মহল চিৎকার করতে থাকে। শাহজামান মহলের গলা চেপে ধরে, বুকের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে দেয় নিচে। শাহেরকে সবাই ধরে রেখে ইচ্ছে মতো লাথি ঘুষি দিয়ে দুর্বল করার চেষ্টা করে যাচ্ছে। শাহের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে মহলের কাছে যাওয়ার চেষ্টা করে, চিৎকার করতে থাকে রাগে। মহলকে দুটো লোক টেনে ফেলে দেয়।
চুল ধরে, মুখে সজোরে চর বসাতে থাকে। শাহেরের যুদ্ধ চলতে থাকে সবার সাথে। শাহের সাথে থাকা শ্যাম প্রহরীও দুটোর সাথে লেগে পড়ে সংঘর্ষে। এভাবে এক পর্যায়ে শাহজামান এসে মহলের গলায় ছুরি ঠেকিয়ে বলে, যা বলছি তা করো শাহের, নয়তো তোমার বউকে এখানেই। শাহের বলে, তোমার কথা শুনলেও তুমি আমাদের কাউকে ছেড়ে দেবে না তা আমি জানি শাহজামান। তার থেকে বরং আজকে আমি তোমাকে শেষ করে দিয়ে যাই। শত্রুর ছিটে ফোটাও আমি বাঁচিয়ে রাখতে চাই না। আর মহলকে ছেড়ে দাও, ভালোভাবে বলছি, সরে দাঁড়াও ওর থেকে। শাহজামান সরে না। শাহের সবার থেকে ছুটার চেষ্টা করে। একটা লোক এসে ছুরি দিয়ে শাহেরের মাংসপেশিতে আঘাত করে। সাথে সাথে শাহেরের পেশি থেকে গলগল করে রক্ত পড়তে থাকে। মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত আর পেশির রক্ত এক হয়ে শাহেরের পরনের জামা রক্তে জবজবে হয়ে যায়। শাহের পুরো শরীর ভিজে যায় রক্তে। শাহের সর্বশক্তি খাটিয়ে ছুটে এসে শাহজামানের গলা চেপে ধরে। হাত থেকে ছুরি কেড়ে নিতেই আবারও শাহেরকে সবাই ধরে আঘাত করতে থাকে। ঘিরে ধরে সকলেই লাথি মারে শাহেরের বুকে পিঠে। শাহের চিৎকার করে মহলকে বলে, মহল তুমি বের হয়ে যাও এখান থেকে। শ্যাম তুমি মহলকে নিয়ে নৌকা ছেড়ে দাও, দ্রুত করো, যাও মহল। শ্যাম মহলকে ধরে নিয়ে যেতে থাকে। মহল ভয়ে থরথর করে কাঁপছে, বারবার মাথা নাড়িয়ে বলছে, আপনাকে রেখে যাব না আমি, ওরা আপনাকে মেরে ফেলবে। মহল শ্যামের থেকে হাত ছাড়িয়ে বলে, আপনি ওনাকে সাহায্য করুন, ওরা ওনাকে মেরে ফেলবে। শাহের রাগে ধমকে উঠে বলে, যাও মহল, দ্রুত যাও, আমার কিছু হবে না, আমি বলছি, চলে যাও। মহল এক পাও নড়ে না সেখান থেকে। হঠাৎ একটা লোক পেছন থেকে এসে মহলের পিঠে ছুরি চালিয়ে দেয়। পরপর দুবার পিঠে ঢুকিয়ে দেয় ছুরিটা। মহল নিঃশব্দে লুটিয়ে পড়ে মাটিতে। গলগল করে রক্ত গড়িয়ে ভিজে ওঠে মহলের দেহখানা। শাহের পাগলের মতো চিৎকার করতে থাকে। সামনে থাকা শাহজামানের পেটের ওপর সজোরে লাথি দিয়ে শুয়ে পড়ে তার বুকের ওপর। তার গলা টিপে ধরে শক্ত করে। শরীর ঝাঁকাতে থাকে সবার থেকে ছুটে আসার জন্য। এক পর্যায়ে কোনো রকম ছাড়া পেয়ে মহলের পিঠে কেটে থাকা ছুরিটা টান মেরে বের করে শাহজামানের গলায় ঢুকিয়ে দেয়। বারবার ঢুকাতে থাকে ধারালো ছুরিটা। সাথে সাথে বাকি লোকগুলো ভয়ে ছিটকে যায়। গলার ভেতর থেকে ছুরি বের করে আবার চোখের ভেতর ঢুকিয়ে দিয়ে লাথি মেরে ফেলে দেয় শাহজামানকে। খ্যাপা কুকুরের মতো অন্য একটাকে ধরতে গেলে আর বাকি লোকগুলো পালাতে শুরু করে। শ্যাম একটাকে ধরে রাখে শক্ত করে। শাহের এক এক করে দুটোকে একইভাবে চোখের মনির ভেতর ছুরি ঢুকিয়ে লাথি মেরে ফেলে দেয়। চোখ থেকে সরিয়ে বুকে, গলায়, হাতে, পায়ে কোথাও বাদ রাখে না ছুরি চালাতে। সর্বোচ্চ রাগ ঝাড়তে যেভাবে কোপাতে হয় তাই করে শাহের। শাহজামান আর তার লোকগুলোকে এভাবে মারার পরেও দূরে পড়ে থাকা পাথর এনে তা দিয়ে মুখ মাথা থেতলে দেয় আবার। শেষে দৌড়ে মহলের কাছে গিয়ে শাহের মহলের মাথাটা কোলের ওপর নিয়ে গালে হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলে, মহল, চোখ খোলো। এই মহল, কিছু হবে না তোমার। মহল, চোখ খোলো, একবার কথা বলো আমার প্রাণ। মরে যাব তোমাকে ছাড়া আমি, এমন করো না। চোখ খোলো না মহল। বলেই শাহের কাতরাতে শুরু করে। চোখ পানিতে টইটুম্বর হয়ে যায় শাহেরের। মহলের চোখের দৃষ্টি নিভে আসছে। কোন রকম আবছা দেখতে পাচ্ছে শাহেরের মুখটা। দু চোখ বেয়ে তারও গড়িয়ে পড়ছে পানি। শাহের পাগলের মতো কাঁদতে কাঁদতে মহলকে কোলে তুলে দৌড়াতে দৌড়াতে আবারও বলে, মহল, এই তো আর একটু সহ্য করো, চোখটা খুলে রাখো। হ্যাঁ, চোখ বুঝো না, আমাকে দেখো। মহল, এই মহল, আমার প্রাণ, একটু চোখ মেলো। নদীর কাছে আসতে শাহের দেখে প্রহরী শ্যাম একটা যন্ত্রচালিত বড় নৌকা ঠিক করেছে। শাহের দ্রুত উঠে পড়ে নৌকায়। নৌকা ছেড়ে দিয়ে চলতে শুরু করে। শাহের মহলকে নৌকার ওপর তুলে নিজের কোলের ওপর শুইয়ে ছটফট করতে থাকে। কাঁদতে কাঁদতে শ্যামকে বারবার বলে, ও তো কথা বলছে না শ্যাম, আমার ডাক শুনতে পাচ্ছে না। কি করব আমি? দ্রুত যেতে বলো নৌকা, দেরি হয়ে যাচ্ছে। শ্যামের চোখে পানি। শ্যাম বুঝতে পারছে মহলের আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি নিভে যাবে মহল নামের জ্বলন্ত প্রদীপটি। কিন্তু শাহেরকে এ কথা সে কিভাবে বলবে এখন? শাহের পাগলের মতো নিজের চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে, নিজেকে বুঝ দিতে থাকে কিচ্ছু হবে না মহলের, মহল ঠিক হয়ে যাবে। শাহের মনে মনে আল্লাহকে ডাকে। চোখের পানি বাদ মানে না তার। একটু পরপর মহলের মুখের কাছে কান ঠেকিয়ে শোনার চেষ্টা করছে মহল কিছু বলছে কিনা। মহল নিভে যাওয়া কণ্ঠে খুব আস্তে করে বলে, বাবা, পানি পানি। শাহের ঝটপট করে শ্যামলকে বলে নদী থেকে পানি তুলতে।
পানি এনে শাহেরের হাতে দিয়ে শ্যাম চোখ মুছতে থাকে। শাহের 1-2 ফোঁটা করে মহলের মুখে পানি দিয়ে বারবার চোখ মুখে চুমু দিতে থাকে মহলের, সমানে বলতে থাকে, আমার নূর মহল, আমার প্রাণ ভোমরা, তোমার কিছু হবে না, ঠিক হয়ে যাবে তুমি। আর একটু, এই তো এসে গেছি। মহল একবার চোখ মিলে দেখে শাহেরকে। শাহের ঝুঁকে আছে মহলের মুখের ওপর। মহল হাত নড়াতে চেষ্টা করলেও পারে না। শাহের হাতটা তুলে নিজের গালে রেখে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। খানিকক্ষণ পর মহল একটা ঢোক গিলে চোখটা বুজে ফেলে আলগোছে। শাহেরের গাল থেকে হাতটা ছিটকে পড়ে যায় সাথে সাথেই। শাহের হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সেই হাতখানার দিকে। রেণুকার বিয়ে উপলক্ষে জমিদার ভবন ঝলমল করে উঠেছে। চারিদিকে আলোয় ভরে উঠেছে প্রতিটি বারান্দা, জানালা, সিঁড়ি, সব জায়গা প্রদীপে আলোকিত হয়ে আছে। সিল্ক ও মসলিনের ঝালর ঝুলে আছে ছাদের কোনায় কোনায়। গৃহকোণে সুগন্ধি ধূপ আতর জ্বালানো হয়েছে, যাতে ঘরে একটা অপার্থিব গন্ধ ভেসে বেড়ায়। ভবনের উঠোন জুড়ে রঙিন আলপনা আঁকা, নাচে গানে বাদ্যযন্ত্রের সুরে ঢেউ খেলে যাচ্ছে ভবনের প্রতিটি ইট পাথরে। দুর্ঘটনার কারণে রেণুকার বিয়ে পিছিয়ে গিয়েছিল। আজ প্রায় 1 মাস পর তার বিয়ে হতে যাচ্ছে, অথচ এমন খুশির দিনে তার মনের গহীনে লুকিয়ে আছে গোপন এক ব্যথা, তার পিতা হারানোর ব্যথা, যা সে প্রকাশ করতে পারছে না। একদিকে ঘৃণা, অপরদিকে পিতৃভক্তি, দুই মিলে সে গুমড়ে গুমড়ে কাঁদছে। মেহের নেই এই কথাটা এখনো সে মেনে নিতে পারে না। তার বিয়েতে তার ভাই নেই। শাহের যে মানুষটা মেহের আর রেণুকাকে এত ভালোবাসতো, তারাও শাহেরকে অনেক বেশি সম্মান আর শ্রদ্ধা করত, সে মানুষটা বিয়েতে নেই। মহলের দুর্ঘটনার কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। সেখানে কোনো রকম দিন পার করছে মহলকে নিয়ে। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি শাহের। মহলকে সুস্থ করতে সে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা চালিয়ে যাবে। হার মানেনি সে। তার যা যা করার সে সব কিছুই করে নিয়েছে, শুধুই মহলকে সারিয়ে তোলার জন্য। কতগুলো দিন হয়ে গেল শাহের জমিদার ভবনে নেই, মহল নেই। তাদের ছাড়া সত্যিই ভবন সম্পূর্ণ ফাঁকা মনে হয় সকলের কাছে। মধ্যরাতে রেণুকার বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে সকলেই চমকে ওঠে শাহেরকে দেখে। সবার মুখে খুশির ঝলক। রেণুকা বিয়ের পিঁড়ি ছেড়ে দৌড়ে এগিয়ে যায় শাহেরের কাছে। শাহের হাত দুটো ধরে কেঁদে ফেলে সে। কাঁদতে কাঁদতে বলে, তোমাদের কথা খুব মনে পড়ছিল ভাইজান, খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে। ভাবিজানের সাথে আমি খুব খারাপ আচরণ করেছি, আমাকে ক্ষমা করে দিও ভাইজান। তুমি আমাকে দোয়া না দিলে আমি সুখী হতে পারবো না। শাহের আলতো করে রেণুকার মাথায় হাত বুলিয়ে বলে, নতুন জীবনে সুখী হ, মন থেকে দোয়া করছি। শাহেরের মা, বাবা, দাদাজন সকলে শাহেরকে ভীষণ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করছে মহলের কথা। শাহের কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সকলেই ভয় পেয়ে যায়। শাহের ধীরে সুস্থে বলে ওঠে, আপনাদের একটা খবর জানাতে এসেছি। সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। গলা শুকিয়ে যায় শাহেরের কথায়। কি খবর জানাতে এসেছে শাহের? মহলের কোনো দুঃসংবাদ নয় তো? ভাবতে থাকে সকলেই। রোকসানা ভয়ে ভয়ে এগিয়ে এসে শাহেরকে বলে, কি খবর বাবা? খারাপ কিছু নয় তো? চুপ থেকো না, মহলের কোনো খবর বলো। শাহের বলে, জি, জমিদার ভবনে নতুন অতিথি আসতে চলেছে। আপনি দাদিজান হতে চলেছেন আম্মা। সকলেই খুশিতে হেসে ওঠে, বলে, আলহামদুলিল্লাহ। কতদিন পর জমিদার ভবনে কোন সুখের খবর পাওয়া গেল। কালো মেঘ কেটে গিয়ে সূর্য উদয় হলো। এমন একটা খবর পেয়ে সব কষ্ট যেন দূর হয়ে গেল সত্যি। মহলের কথা জিজ্ঞেস করতে শাহের বলে, সে এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, বিশ্রাম দরকার তার। রোকসানা বলে, মহলকে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে আনো সাহেব। ওর গর্ভে এই বংশের প্রদীপ এসেছে, এখন থেকেই ওর যত্ন দরকার। শুরু থেকেই পুরোপুরি দেখভাল করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। মহল এমনিতেই অনেক ছোট। শাহের বলে, আম্মা, সব ব্যবস্থা করব আমি, আপনারা ভাববেন না। কিন্তু আমি আরও একটা কথা জানাতে চাই। আমার সিদ্ধান্ত এটা বলতেও পারেন। রেণুকার বিয়ের সব কাজ শেষ হোক, তারপর বলবো। খান শাহজাহান চিন্তিত হয়ে এগিয়ে যান শাহেরের দিকে। কিছুটা আঁচ করতে পারেন শাহেরের সিদ্ধান্তের বিষয়টা, তাই তিনি জিজ্ঞেস করেন, কি সিদ্ধান্ত? এখনই বলো। শাহের বলে, বাবা, আমার সিদ্ধান্তটা বেশ কদিন আগে নেওয়া হয়ে গেছে। আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। চাচা যান, মেঘরাজ সব জানেন। শাহের ছোট চাচা মেঘরাজের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ হয়। শাহের বলে,
জমিদারি আসন আমি ছেড়ে দিতে চাই। এখন থেকে এই আসনের সব দায়িত্ব ছোট চাচার। আমি কাগজে কলমে সব চাচা জানের, আপনার আর রেণুকার সবার জন্য সব প্রাপ্ত অনুযায়ী লিখে দিয়েছি। জমিদারি আসন ভবনের প্রতিটি মানুষ আর গ্রামবাসীর সকলের দায়িত্ব। আশা করি আপনারা যথাযথভাবে পালন করবেন। আর আমার শেষ অনুরোধ থাকবে, আমি আসর ঘরের ব্যবসা যেভাবে বন্ধ করে দিয়েছি তা যেন পুনরায় চালু না হয়। আমি এই 4-5 মাসে যেভাবে সব দিকে খেয়াল রেখে সবার পাশে থেকেছি, আশা করি আপনারাও তাই করে যাবেন। আমি নূরমহলকে নিয়ে একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে চাই। তাকে আর আমার অনাগত সন্তানদেরকে একটা সুস্থ পরিপূর্ণ ভিন্ন ধরনের জীবন দিতে চাই। আমি এই জমিদার ভবন ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে বহুদূর চলে যাওয়ার চিন্তা ভাবনা করেছি অনেক আগেই। এখন তাই করতে যাচ্ছি। শুধু মহলের আর একটু সুস্থ হওয়ার অপেক্ষা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শাহের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রোকসানা বুক চেপে কেঁদে ওঠে। শাহের গলা জড়িয়ে বলে, এমন সিদ্ধান্ত কেন নিলে বাবা? এতদিন তোমাকে ছাড়া আমি কিভাবে দিন পার করেছি জানো? তুমি যখন ফিরে এলে আমার প্রাণে যেন পানি ফিরে এলো। তখন আমি এখন দাদিমা হব, আমার ছোট্ট দাদুভাইকে নিয়ে খেলাধুলো করব, তাকে জড়িয়ে চুমু খাবো। আর এখন তুমি তাকে কেড়ে নিয়ে যাচ্ছ আমার থেকে। খান অমরিয়ানের চোখে পানি। তিনিও আজ কাঁদছেন, তবে সুখের কান্না নাকি কষ্টের তা ঠিক বুঝতে পারার মতো নয়। শাহজাহান দূরে দাঁড়িয়ে আছেন। আজ সত্যি মহলের জন্য তার খারাপ লাগছে। এতদিন ভালো করে মেয়েটার মুখটাও দেখেনি সে। সকলের অবহেলা অবলীলায় এতগুলো দিন পার করেছে মেয়েটা। সারাক্ষণ সবার অগোচরে আড়ালে আবডালে থেকে গেছে। কখনো নিজের মন প্রাণ উজাড় করে জমিদার ভবনের আঙিনায় পা মারাতে পারেনি। কারো সামনে নিজেকে মেলে ধরতে পারেনি। নিজের মতো রয়ে গেছে চুপচাপ। শাহজাহান কিছু বলে না। সে দূরে দাঁড়িয়ে রোকসানাকে শান্ত হতে বলেন। রোকসানা চোখের পানি মুছে বলে, তুমি যখন সিদ্ধান্ত একবার নিয়েছো, সেই সিদ্ধান্ত বদলানোর মতো সাধ্য আমার কারণ নেই, আর কখনো ছিল না। বেশ, তুমি যা চাই তাই হবে, তাই করো। তোমাদের প্রতি আমার দোয়া থাকবে বাবা। তুমি ভালো থেকো। মহলার এই বংশের ভবিষ্যৎ জমিদারকে তুমি ভালো রেখো। আমি সবসময় দোয়া করে যাব। শাহের তার মায়ের পা ধরে সালাম করে। রোকসানা টেনে তুলে শাহেরকে বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু খায়। শাহেরের নিজের মুখটাও মলিন। রেণুকার বিয়ের পর্ব শেষ হতেই শাহের সকলের থেকে বিদায় নিয়ে জমিদার ভবন ছেড়ে চলে যায়। মূল দরজা থেকে বেরিয়ে একবার থেমে যায় সে। সকলেই পেছনে দাঁড়িয়ে চোখের পানি মুছে বিদায় জানায় শাহেরকে। শাহের পেছনে ফিরে তাকায় না, বড় বড় পা ফেলে চলে যায় মূল দরজা পেরিয়ে। মহল বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছে। এখন সে আগের থেকে একটাই সুস্থ। হসপিটাল থেকে ছাড়া পেয়েছে বেশ কয়েকদিন আগে। শাহের বর্তমান মহলকে নিয়ে ছোট একটা বাসায় থাকে। সেখানে নিরিবিলি পরিবেশ। মহলের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য দুটো কাজের মেয়েকেও রেখে দিয়েছে। হসপিটালের একজন নার্সও ছিল মহলের দেখভাল করার জন্য। সাথে শাহের তো আছেই। শাহের প্লেট করে খাবার এনে দাঁড়িয়ে আছে সেই তখন থেকেই। মহল আধশোয়া হয়ে ঝিমুচ্ছে। শাহের দুবার কেসে উঠতেই মহল ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থাকে তার দিকে। ঘুমের ভাব না কাটায় আবোল তাবোল করতে থাকে। শাহের মুখ টিপে হাসে, কাছে গিয়ে বিছানায় বসে। মহলের এক হাত জড়িয়ে ধরে বলে, বেলা হয়ে গেছে, খেতে হবে না? মহল আহ্লাদি স্বরে বলে, আমি এখন খাবো না। আপনি সবসময় এত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যান কেন? এখন যতই জোরই করুন না কেন, আমি এখন খাবো না। আপনি খেয়ে নিন। সাহেল মহলকে ছেড়ে টেবিল থেকে ভাতের প্লেট উঠিয়ে ভাত মাখিয়ে মহলের মুখে ধরে। না খেলে চলবে? তুমি না খেলে যে আমাদের ছোট্ট পুস্কিটাও খেতে পারবে না, তাহলে ওকে কি কষ্ট দিতে চাও? মহল লজ্জায় মুখ নামিয়ে ফেলে, মিনমিন করে বলে, ও কি কষ্ট বুঝবে এখনই? মাত্রই তো এসেছে, বোঝার মতো ক্ষমতা এখনো হয়ে ওঠেনি তার। সব ক্ষমতাই হয়েছে, তুমি নিজে একটা বাচ্চা তো, এজন্যই এত কিছু বোঝো না। তাই আমার কথা শুনে চলবে, ঠিক আছে? এখন হাঁ করো, খাবারটা খেয়ে নাও, তারপরে দুধটুকু খেয়ে ওষুধ খাবে, কেমন? আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাকে দেখিয়ে দিও, আমি গুছিয়ে নেব। বাকি সব গোছগাছ করা আছে, এখন শুধু উড়াল দেওয়ার অপেক্ষা। মহল অনিচ্ছা সত্ত্বেও জোর করে খাবার খেয়ে নেয়। মুখ ভার করে খেতে খেতে বলে, আমরা তাহলে দেশ ছেড়ে চলেই যাচ্ছি। সবার কথা খুব মনে পড়বে আমার।
আপনার খারাপ লাগবে না? থাকতে পারবেন সবাইকে ছেড়ে? শাহের মহলের মাথায় হাত বুলিয়ে বলে, আমার অভ্যেস আছে, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ, সবার জন্য একটু খারাপ লাগছে, তবে নিজের পছন্দের দেশেই পাড়ি জমাতে যাচ্ছি, সেই ভেবে ভালোই লাগছে। মনে পড়লে আসবো মাঝে মাঝে, ঘুরে যাব। এত ভেবো না, দুধটা খেয়ে নাও। মহল নাক টিপে দুধের গ্লাসে মুখ ডুবিয়ে এক ঢোকে শেষ করে ফেলে অর্ধেক, আর বাকি অংশ ধরিয়ে দেয় শাহেরের হাতে। শাহের চোখ রাঙিয়ে তাকাতেই মহল ঠোঁট টিপে হেসে বলে, চোখের গরম দেখি আর লাভ নেই। আমি কিন্তু এখন আর এত ভয় পাই না আপনাকে। শাহের বলে, কেন 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 ভয় পাবো? যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য নিজের জীবন উৎসর্গ দিতেও দ্বিধাবোধ করে না, আমাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর দিকে, তাকে দেখে ভয় পাওয়ার কি আছে? সে তো আমারই। মহলের কথা শুনে শাহের ভ্রু কুচকে তাকিয়ে দুধের গ্লাসটা শব্দ করে টেবিলে রেখে জোরে একটা ধমক দেয় মহলকে। মহল আর বলে, খুব সাহস হয়ে গেছে? হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা বলো অভদ্র। একটা থাপ্পড় দিলে সব সাহস বের হয়ে যাবে। মহল চমকে ওঠে শাহেরের ধমকে, চুপসে গিয়ে কাদো কাদো মুখে মাথা নুইয়ে বসে থাকে। শাহের কাছে গিয়ে মহলের থুতনি ধরে উঁচু করতে দেখে মহলের চোখের কোণে পানি। শাহের শব্দ করে হেসে ওঠে, মহলের গাল টিপে দেয়, হাসতে হাসতেই বলে, তুমি নাকি ভয় পাও না আমাকে? কেমন শক্ত কলিজা তোমার, তা প্রমাণ করে দিলাম, দেখলে তো। মহল এখনো চুপচাপ বসে আছে সেইভাবে, অভিমানী মুখ করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে রেখেছে। শাহের মহলের থমথমে মুখটা ঘুরিয়ে এনে চট করে চোখের পাতায় চুমু খেয়ে বসে, এক এক করে গালে, মুখে আর কপালে এঁকে দিতে থাকে ভালোবাসার পরশ। তাতেও মহলের অভিমান কমে না। শাহের তখন জোর করে গাল দুটো চেপে ধরে, ঠোঁট জোড়া মিশিয়ে নেয় নিজের ঠোঁটের ভাঁজে। মহল ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাঁপিয়ে ওঠে সে শাহেরের শক্তির কাছে। নিরামিষ হয়ে পড়ে থাকে বিছানার মধ্যিখানে। 3 বছর পর ইস্তানবুলের সকলে হালকা ধূসর মেঘে ঢেকে রেখেছে আকাশ। বসফ রাশের জলে সূর্য রঙের ছোঁয়া পড়েছে। শহরের ছোট ছোট রাস্তা এখন নিস্তব্ধ, কেবল দূরে ফেরির আওয়াজ আর শিগালের ডাক ভেসে আসে। সমুদ্রের হালকা হাওয়া নরমভাবে শাহের মহলের ঘরে প্রবেশ করছে। আজ শাহের পছন্দের দেশ তুরস্কের ইস্তাম্বুলের এক শান্ত শহরতলিতে নূর মহল আর তাদের ছেলে শাহরাহানকে নিয়ে জীবনযাপন করে যাচ্ছে শাহের। তাদের জীবনটা এখন সম্পূর্ণ আলাদা। ইস্তানবুল শহরের এক কোণে সমুদ্রের ধারে ছোট্ট সংসার তাদের। শাহেদের ছোট্ট 2তলা বাসাটা সমুদ্রের ধারে, যেখানে প্রতিনিয়ত বাতাসে ভেসে আসে বেশপরাশের নানা গন্ধ। সকালের আজান আর পাখির ডাক মিশে এক অপার্থিব সুর তোলে। প্রতিদিন এই সুরে ঘুম ভাঙে মহলের। ঘরে ছোট্ট ছোট্ট পায়ের শব্দ পড়ে তাদের ছেলে শাহরানে। ফর্সা ধপধপে শাহরান, কুচকুচে চোখের মণি, কালো চুল, লাল টকটকে ফোলানো ঠোঁট আর মায়াবী চোখগুলো মহলের মতোই, তবে মুখের আদল ঠিক যেন বাবার প্রতিচ্ছবি। শাহরানের ছোট ছোট কথার ঝুড়ি ছড়িয়ে পড়ে সারা ঘর জুড়ে। শাহের আর মহল মন দিয়ে শোনে সেই ছোট্ট ফুলঝুরির কথাগুলো। এখন আর আগের মতো নেই তারা, বদলে গেছে তাদের জীবনযাপন। তবে কখনো কখনো শাহের সুটকেসে জমে থাকা জমিদার ভবনের পুরনো স্মৃতিগুলো নতুন করে মাথা চাড়া দেয়, কিন্তু আর ফিরে তাকায় না শাহের। সন্ধ্যা নামলে এখন শাহের মহলকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের সাথে ভেসে আসা শীতল হাওয়া গায়ে মাখে। মহল পাশে বসে থাকে শাহরানকে কোলে নিয়ে, গল্প শোনায় ছেলেকে। শাহরান কিছুই বুঝতে পারে না মায়ের গল্পের মানে, শুধু বাবার দিকে তাকিয়ে হাসে আর চোখ বড় বড় করে মন দিয়ে গল্প শোনে। মহল বলে, এক ছিল রাজা আর এক ছিল রানী। একদিন রাজা তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে গ্রামে আসে। সেখানে রানীর সাথে দেখা হয় তার। রাজা সেই রানীকে ভালোবাসে, সাথে করে নিয়ে যায় তার প্রাসাদে। তারপর এভাবেই গল্প বলতে থাকে মহল। শাহের মহলের এই একই গল্পটা বহুবার শুনেছে। সে পাশে থেকে হাসে, শাহরানকে বলে, বাবা তুমি কি জানতে চাও সেই রাজা আর রানীটাকে? শাহরান মাথা নাড়িয়ে মিষ্টি করে বলে, বাবা শুনতে চাই তো, বলো বলো। শাহরানকে কোলে তুলে মন ভরে চুমু খায় শাহের, তারপর বলে, সেই রাজাটা তোমার বাবা আর রানীটা হলো তোমার মা, আর এই রাজা রানীর একমাত্র আদরের রাজকুমারটা হলো আমাদের শাহরান বাবা। শাহরান হাততালি দিয়ে জোরে জোরে হাসতে থাকে। শাহের ছেলেকে কোলে রেখেই মহলকে এক হাতে জড়িয়ে কপালে চুমু খায়। মহলও শাহেরের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলে। শাহেরের মন ভরে ওঠে তখন। এই 3 বছরে বদলে গেছে অনেক কিছু। শাহের এখানে নিজের কোম্পানি বিজনেস চালু করেছে।
সেসবের ব্যস্ততার ফাঁকেই বেশিরভাগ সময় কাটে তার পরিবার নিয়ে। মহল এখন রান্না করতে জানে তুর্কিদের মতো। শাহরানের জন্য নিজেই দই তৈরি করে, শাহেরের জন্য তুর্কির বিখ্যাত নাস্তা বানায়। বিকেলে যখন তারা দুজন বারান্দায় বসে চা খায়, তখন ছোট্ট শাহরান ভাগ বসায় চায়ের কাপে। তার জন্য আলাদা চা আনতে হয় আবার। এর মাঝে শুধু একবারই শাহের মহলকে আর শাহরানকে নিয়ে ঘুরে এসেছিল তাদের মাতৃভূমিতে, নিজের জমিদার ভবন আর আপনজনদের কাছে থেকে। জমিদার ভবন এখন আর আগের মতো নেই, বদলে গেছে অনেকটাই। সেখানে জমিদারি কুসংস্কার আর অতীতের কুলসিত বেড়াজালগুলো আর নেই। সম্পূর্ণ আধুনিক ধাঁচের প্রভাব পড়েছে এখন। শান্তিতে বসবাস করছে তারা সবাই। বারান্দার কোল ঘেঁষে দাঁড়িয়ে এক হাতে সিগারেট টানছে শাহের, অন্য হাতে কফির মগ। দূরে সমুদ্রের ঢেউয়ে হালকা শব্দ আর ঝিরিঝিরি ঠান্ডা বাতাস এসে বারান্দার নীল সাদা পর্দায় বাড়ি খাচ্ছে বারবার। আকাশে ঝলমলে চাঁদ উঠেছে, চাঁদের আলোয় ঝলমল করে উঠেছে তুরস্কের ইস্তাম্বুল শহর। দূরের মসজিদের গম্বুজে ঝরে পড়ে আলোয় এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে চারিদিকে। এত রাতেও পুরো শহর জুড়ে আলোয় মাখামাখি, যানবাহনের চলাচল লেগেই আছে অনবরত। শাহের দাঁড়িয়ে দেখছে আর সিগারেট ফুঁকে যাচ্ছে। আধ খাওয়া কফির মগটা রেখে দিয়েছে টেবিলের ওপর। মহল হঠাৎ বারান্দায় প্রবেশ করে। শাহের মহলের পায়ের আওয়াজ শুনে চট করে সিগারেটটা পেছনে লুকিয়ে সে মহলের সামনে ঘুরে দাঁড়ায়। মহল সন্দিহান চোখে তাকায়। শাহেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মহল এগিয়ে গিয়ে বলে, পেছনে হাতে কি আপনার দেখি? শাহের মুখ টিপে হেসে বলে, কই কিছু না তো। মহল রাগ দেখিয়ে বলে, কিছু না তাই তো? মিথ্যে বলছেন কেন? আপনি এই বদ অভ্যাসটা কিভাবে যে অভ্যাসে পরিণত করলেন বুঝে উঠতেই পারলাম না। নেশা হয়ে গেছে আপনার, ছাড়তেই পারছেন না। শাহের হাত থেকে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে মহলকে কাছে টেনে নিয়ে বলে, ঠিকই বলেছ, নেশা হয়ে গেছে। এমন নেশা হয়ে গেছে যে দেখলেই জেগে ওঠে তোমাকে। তুমি তো নেশা, তোমার থেকে বড় নেশা আর কিছু আছে আমার? ঘুম পাচ্ছে খুব, ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে। মহল শাহেরের দিকে নিজেকে ছাড়িয়ে বলে, কেমন ঘুম পাচ্ছে তা তো বুঝতেই পারছি। এটা তো প্রতিদিনের একটা বিপজ্জনক মিথ্যা কথা। ঘুমানোর কথা বলবেন ঠিকই, কিন্তু আমি আপনাকে চিনি না আবার। শাহের ঠোঁট কামড়ে হেসে আবার মহলকে পেছন থেকে টেনে জড়িয়ে ধরে বলে, এতই যখন চেনো তাহলে এত কথা বাড়াচ্ছ কেন? ঘরে চলো, নাকি এখানেই শুরু করে দেব? থুর, আপনি কেমন যেন এখনো ঠিক হতে পারলেন না। একদম আগের মতোই নির্লজ্জ পুরুষ। শাহের মহলের কথা আর বাড়াতে দেয় না। চট করে নিজের মতো করে মহলকে কোলে তুলে নিয়ে যায় বিছানায়। খানিকক্ষণ পর শাহরানের ঘুম ভেঙে গিয়ে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজ কানে পৌঁছাতে শাহের নিজের চুল টেনে বিরক্ত ভঙ্গিতে মহলের দিকে তাকিয়ে থাকে। মহল বিছানা ছেড়ে উঠতে গেলেই শাহের টেনে ধরে রাখে, মাথা দুদিকে নাড়িয়ে না বোঝায়। মহলের হাসি পায় শাহের এমন চুপসানো বেলুনের মতো মুখটা দেখে। শাহের জোরে জোরে বলে, আহ শাহরান বাপ আমার, চুপ করে যায় এবার। আল্লাহর দোহাই লাগে, কি মুসিবত! এমন সময় তোর ঘুম না ভাঙলে হয় না? শাহের আবার মহলকে বলে, ফাতিহা খালার কাছে রেখে আসো না ওকে। মহল বলে, এত রাতে ওনাকে ডাকা যাবে না, ঘুমাচ্ছে হয়তো। কি বলবেন উনি? কি ভাববে মানে? সে কি বাচ্চা নাকি? কিছু বুঝবে না। তাকে কি আমি এমনি এমনি রেখে দিয়েছি এ বাড়িতে? নিজের দায়িত্ব পালন না করে সবসময় ঘুমালে হবে? যা ওনাকে ডেকে শাহরানকে দিয়ে আসো। মহল আস্তে ধীরে উঠে শাহরানকে কোলে নিয়ে একটু থামিয়ে তারপর পাশের ঘরে চলে যায় ফাতিয়ার ঘরে। শাহরান তখন আবারও ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে মহল নিজের ঘরে ঢুকতেই শাহের খপ করে টান মেরে মহলকে ফেলে দেয় বিছানায়। বিছানার পাশে টেবিলের কোণে রাখা ক্রিস্টাল ল্যাম্প, তার মৃদু আলোয় ঘরটা যেন নরম স্বপ্নে ভেসে যাচ্ছে। আলোটা পড়ছে ঠিক মহলের মুখে। সৌন্দর্য যেন আরো বেড়ে যায় মহলের। চোখ মুখে সেই অতীতের জমিদার বেগম রূপের ছোঁয়া ধরা দেয় তার। শাহের মন ভরে দেখে। মহল হাত বুলায় শাহের ঘন কালো চুলের ভাঁজে, গালের খোঁচা খোঁচা দাড়িতে, লোমশ বুকের মাঝে আলতো ঠোঁট ছুঁয়ে দেয়। শাহেরও মহলের হাতের প্রতিটা আঙুলে এক এক করে ঠোঁট ছোঁয়াতে থাকে। আস্তে আস্তে ডুব দিতে থাকে সুখময় এক সাগরে। ইস্তানবুলের আকাশে নরম ধূসর রং ছড়িয়ে পড়েছে। বসফরাসের জল নিস্তব্ধ। মাঝে মাঝে কেবল ফেরির সাদা রেখা কেটে যায় দূর পর্যন্ত। ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে ভেসে আসছে নোনা গন্ধ। শাহের এক হাতে মহলের হাত ধরে হাঁটছে হাগিয়া সোফিয়ার দিকে।
কোলে শাহরাহান ঘুরতে বেরিয়েছে তারা। শীতল হাওয়া শিরশির করে কাঁপিয়ে তুলছে মহলের শরীর। শাহেরকে জড়িয়ে আস্তে আস্তে পা ফেলছে মহল। শাহরানকে বুকের ভেতর আগলে নিয়ে শাহের হাঁটছে। ছোট্ট শাহরান এদিক ওদিক তাকিয়ে দেখছে পাখিদের ওড়াউড়ি। সে হাত নাড়িয়ে কি যেন বলছে। মহলের এখানে ঘুরতে বেশ ভালোই লাগে। রোজ আসে তারা। হাঁটতে হাঁটতে শাহেররা বসে পড়ে একটা বেঞ্চের ওপর। শাহরান কোল থেকে নেমে নিজের মনে এদিক সেদিক হাঁটতে থাকে। পাথরের রাস্তা, পাশে ক্যাফে থেকে ভেসে আসা কফির গন্ধ, আর ছাদের কোণে কোণে ভিজে থাকা কবুতর, সব মিলিয়ে শহরটা যেন এক আঁকা ক্যানভাস। মহল রেনকোট গায়ে জড়িয়ে নিয়ে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ায়। প্রাণ ভরে শ্বাস নেয়। সমুদ্রের পাড়ে এখন হালকা সূর্যের দেখা দিচ্ছে। মহল একপাশে দাঁড়িয়ে সমুদ্রের পানির দিকে তাকিয়ে হিজাবের নিচে চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে মহলের। পেছন থেকে শায়ের এসে দাঁড়ায় তার পাশে। মহলের এলোমেলো চুলগুলো গুছিয়ে ঢেকে দেয় হিজাবের নিচে। মহল হালকা হেসে বলে, কবে যে আপনি স্যার থেকে আমার স্বামী হয়ে গেলেন বুঝতেই পারলাম না। পুরনো দিনের কথা মনে পড়লে কেমন যেন স্বপ্নের মতো মনে হয় এখন, যেন সেগুলো দীর্ঘ একটা স্বপ্ন ছিল আর বর্তমানটা বাস্তব। কি ছিলাম আর কি হয়ে গেলাম। শাহের এক হাতে জড়িয়ে নেয় মহলকে। শাহরাহান দৌড়ে এসে বলে, বাবা কোলে নাও আমাকে, আমি পাখি ধরবো। শাহরানকে কোলে নিয়ে শাহের উঁচু করে ধরে বলে, এই নাও বাবা, কোলে নিলাম। এবার পাখি ধরে দেখাও দেখি। তোমার মাম্মামকে আমরা সেটা গিফট করব, কেমন? শাহরান হাসি দিয়ে বলে, আচ্ছা বাবা, আমি সেটা আম্মাকে গিফট করব। শাহের মহল আর শাহরানকে সমুদ্রের পাড়ে বেঞ্চিতে বসিয়ে রেখে ক্যাফে থেকে মহলের পছন্দের তুর্কি কফি নিয়ে আসে, যা পুরনো অটোম্যান আমলের রাজকীয় কফি বলা যায়। দারচিনি, এলাচ, লবঙ্গ, জাফরান মেশানো এই কফি মহলের ভীষণ পছন্দ। শাহের কফির পাত্রগুলো এক এক করে মহল আর শাহরানের হাতে ধরিয়ে দেয়। মহল কফিতে চুমুক দিয়ে আবেশে চোখ বুজে ফেলে। শাহরান মায়ের দেখা দেখি আস্তে ধীরে কফিতে হালকা চুমুক দিয়ে চোখ বুজে ফেলে সে নিজেও। তারপর শাহেরকে বলে তাদের মতো করে চোখ বুজে কফি খেতে। শাহেরও ছেলের কথা মতো সেভাবে কফি খেয়ে চোখ বুজে নেয়। তারপর শব্দ করে হেসে ফেলে মহল আর শাহের। সাথে সাথে শাহরানও হাসতে থাকে। শাহের কফি রেখে দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে শাহরানকে কোলে নেয় আর হাত বাড়ি দেয় মহলের দিকে। মহল আলতো হেসে হাতে হাত রাখে শাহেরের। তিনজনে গিয়ে দাঁড়ায় সমুদ্রের পাড়ে। ঠান্ডা বাতাসে শরীর ভরে ওঠে তাদের। শাহেরের বুকে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে মহল। শাহেরের কণ্ঠে তখন জেগে ওঠে এক কবিতার ধ্বনি। তুমি যখন হাঁটো সমুদ্রের তীরে, জলরাশিও থেমে যায় নিঃশব্দ নীরবতায়। তোমার ওড়নায় বাতাস লুকিয়ে রাখা সন্ধ্যের গন্ধ, আলোর প্রতিটি ঝলক জলে তোমার ছায়ায়। তুমি হাসলে মনে হয় প্রকৃতিও নত হয়ে যায়। তুমি চুপ করলে সাগর জেগে ওঠে অশ্র নিয়ে। তুমি আমার প্রার্থনার মূর্ত রূপ, যাকে পেয়ে মনে হয় আল্লাহ মাফ করেছেন সব পাপ।